ভাইয়া আমরা কি শুরু করতে পারি? 1:30 বেজে গেছে। ভাইয়া, জি ভাইয়া। একটুখানি ওয়েট ভাইয়া, ওই যে লাইভ দিতে পারতেছি না তো, ওইটা দেখি ভাই, তারপর শুরু করি। আচ্ছা ঠিক আছে, আমাকে বলেন ভাইয়া, আমি আছি। আমি আপনাকে নক করছি ভাই।
এনামুল ভাই, জি ভাইয়া। ঝামেলা কি? ভাইয়া ওই যে এখনো পারতেছি না ভাইয়া, অনেক কোনো প্রবলেম হয়েছে টেকনিক্যাল, দেখতেছি ভাইয়া। তাহলে কি আমরা কি মানে আমাদের কি লিভ নিয়ে জয়েন করলে কি আবার ঠিক হওয়ার চান্স আছে এরকম কিছু নাকি দেখবো? না না, আপনার তো ঠিক আছে, আমি লাইভ দিতে পারতেছি না আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, ওকে, না বললাম ওকে আচ্ছা আচ্ছা, ঠিক। ঠিক আছে ভাই, আমি দেখতেছি ভাই আর কি, 2-1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ সলভ হবে কিনা দেখি। না হইলে আজকে ভাই পোলাপাইনকে ছুটি দিয়ে দেন ভাই, ভাবেন যে আজকে ছুটি। আচ্ছা দেখতেছি ভাইয়া, ঠিক আছে।
আসসালামু আলাইকুম ভাইয়া। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো ফয়সাল ভাই। হ্যাঁ ভাই, হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে, শুরু করতে পারেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ধন্যবাদ ভাই, আমি শুরু করতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আসলে এক্সট্রিমলি সরি, সবাই মনে হয় জয়েন করতেছো। একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস এর কারণে আমাদের একটু শুরু করতে লেট হয়ে গেল। তো আসলে সবাই আমরা মনোযোগ দিই। আমরা এই সপ্তাহে যে সলভ ক্লাসটা আছে, এই সপ্তাহে সলভ ক্লাসটা আমরা কি কি টপিক দেখবো, আমরা এক এক করে টপিকগুলো নিয়ে আলোচনা করা শুরু করি। তো শুরুতেই আমরা যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো, আমরা শুরুতে কিছু ম্যাথের প্রবলেম দেখব। তো ম্যাথে একটু তোমাদের মনে করাই দিই যে এই সপ্তাহে আমরা ম্যাথে কোন টপিকটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো ম্যাথের আমরা যে টপিকটা দেখেছিলাম, তোমরা বলতে পারো যে ভাই আমরা মেইনলি অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের যে টপিকটা ছিল সেই টপিকটা ভাই আমরা শুরু করছিলাম। এবং আমাদের এতটুকু তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা পুরোপুরি ডিফারেন্সিয়েশনটা শেষ করিনি। এবং এই সপ্তাহে যে তোমাদের ক্লাসটা হবে, এই ক্লাসটাও আমরা ডিফারেন্সিয়েশন দেখব। তো আমাদের যে অন্তরীকরণ যেটা আছে, অন্তরীকরণ যে টপিকটা আছে, এই অন্তরীকরণ যে টপিকটা আছে এটা হচ্ছে তোমার মেইনলি আমরা দুইটা পার্টে দেখব। তো প্রথম পার্টটার ভেতরে আমরা যে জিনিসগুলো দেখেছিলাম সেই জিনিসগুলো ছিল হচ্ছে আমাদের লিমিট এবং অন্যান্য যে টপিকগুলো ছিল অন্যান্য টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এবং ইনশাল্লাহ আমরা নেক্সট যে ক্লাসটা আছে, নেক্সট ক্লাসটার ভেতরে আমরা গুরুমান, লঘুমান, স্পর্শক এই টপিকগুলো দেখবো। তো শুরুতে আসো কিছু রিটেন প্রবলেম দেখি। রিটেন প্রবলেম দেখার জন্য আমরা প্রথম যে প্রবলেমটা দেখবো লিমিটের এই অঙ্কগুলো। তো লিমিটের এই অঙ্কগুলো করার জন্য তোমাদের ক্লাসে একটা রুল পড়ানো হয়েছিল, মনে আছে? লাপিটালের রুল। লাপিটাল যে রুলটা ছিল, লাপিটালের রুলটাই কি ছিল? যদি কারোর একটু মনে থাকে তুমি বলতে পারো ভাই লাপিটালের রুলটার মধ্যে আপনি যেটা বলছিলেন যে আমরা প্রথমে এক্স এর মানটা এখানে বসাই দিব। এক্স এর মানটা এখানে বসালে কত আসে? এখানে এক্স এর মানটা তো 0, তাহলে 0 বসালে এটা হয়ে যাবে কিউবিক রুট অফ 0 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 0 স্কয়ার। সো আলটিমেটলি 1 মাইনাস 1 বাই 0 স্কয়ার, তাহলে দেয়ারফর 0 বাই 0। তো 0 বাই 0 যদি হয়ে যায় তাহলে আমরা বলছিলাম যে ভাই রুলটা যে আমরা এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করতে পারবো। ডিফারেন্সিয়েশন করার রুলটা কি ছিল? আমরা উপরের পার্টটাকে আলাদা ডিফারেন্সিয়েট করব, নিচের পার্টটাকে আলাদা ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে টোয়াইস এক্স, আর 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0। এই পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে তুমি বলতে পারো ভাইয়া কিউবিক রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে লেখা যায় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 1 বাই 3। তাহলে সামনে চলে আসবে মাইনাস 1 বাই 3 এক্স স্কোয়ার প্লাস 1, 1 বাই 3 মাইনাস 1, আর এক্স স্কোয়ার প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে আমরা পেয়ে যাব হচ্ছে টোয়াইস এক্স। এটুকু না বুঝতে পারার কোনো কারণ নেই, খুব সিম্পল একটা জিনিস, প্রত্যেকের বুঝতে পারা উচিত। এখন তুমি বলতে পারবে কি কাজ করলাম? এখন লিমিট এক্স টেন্ডস টু 0, তোমার এই টোয়াইস এক্স, এই টোয়াইস এক্স তোমার বাদ হয়ে যাবে। তাহলে নিচে কত থাকবে? নিচে থাকতেছে আমার 1, উপরে হচ্ছে মাইনাস 1 বাই 3 এক্স স্কোয়ার প্লাস 1, উপরে মাইনাস আসবে হচ্ছে মাইনাস 2 বাই 3। এবার এক্স এর মান যদি আমরা 0 বসাই দিই, 0 বসালে কত আসবে? মাইনাস 1 বাই 3 0 স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 2 বাই 3। 0-এর উপরে কোনো কিছু পাওয়ার থাকলে, সরি 1 এর উপর কোনো পাওয়ার থাকলে সেটা 1 হয়ে যায়, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে মাইনাস 1 বাই 3। এটাই অ্যান্সার, ফুল নাম্বার। সো আমরা মনে রাখবো আমাদের লিমিটের যে অঙ্কগুলো আছে, লিমিটের অঙ্কগুলো আমরা কোন সূত্র দিয়ে করব? লিমিটের অঙ্কগুলো আমরা করব হচ্ছে এই সূত্রটা দিয়ে। এটাকে বলা হয় লাপিটাল রুল। তুমি চাইলে অ্যাডমিশন টেস্টের রিটেনে আসলে তুমি সাইড নোট দিয়ে দিতে পারো, কেউ সাইড নোট না দিলেও ফুল নাম্বার পাবা, কারণ এই জিনিসটা এখন সবাই জানে, সব অ্যাডমিশন টেস্টের অঙ্কই এই নিয়মে করা হয়। তো রিটেনে আসলে আমরা এই লাপিটালের যে রুলটা আছে, লাপিটালের রুলটা দিয়েই ম্যাথগুলো করবো। তো রুলটা কি? যে আমরা এক্স এর মানটা বসাই দিব, বসাই দিলে যদি 0 বাই 0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি হয়, তাহলে আমরা জিনিসটাকে ডিফারেন্সিয়েট করব। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে টোয়াইস এক্স, উপরেরটাকে ডিফারেন্সিয়েট করলাম, দেন এক্স এর মানটা কত বসাই দিলাম বলো তো কি ভাইরা? এক্স এর মানটা আমরা 0 বসাই দিলাম। এক্স এর মানটা 0 বসাই দিলেই আমরা আমাদের ম্যাথটা করে ফেলতে পারবো। সো একটু পর্যন্ত প্রত্যেকের কাছে ক্লিয়ার, এটা নিয়ে কারোর কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, নেক্সট আমরা চলে যাই যে আরো কিছু ম্যাথ দেখি। ম্যাথটার মধ্যে বলছে যে ওয়াই এর মান দেওয়া আছে cos p
এবং এক্স এর মান দেওয়া আছে পি প্লাস সাইন পি, তোমাকে বলছে এই জিনিসটার ভ্যালু বের করতে বলা হয়েছে। তো এই ম্যাথগুলোকে আমরা চাইলে কিভাবে করতে পারি? তো এই জিনিসগুলোকে আমরা কিভাবে করতে পারবো? তোমাকে যেহেতু ওয়াই এর মান দেওয়া আছে cos p, তাহলে dy বাই dp ইজ ইকুয়াল টু কত আসবে? dy বাই dp ইজ ইকুয়াল টু পেয়ে যাবো সাইন p। আর x ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? x ইজ ইকুয়াল টু p প্লাস সাইন p, তাহলে dx বাই dp উইল বি 1 প্লাস cos p, 1 প্লাস cos p পেয়ে যাবো। তা এখন তোমার টার্গেট থেকে, এখন তোমার টার্গেট আছে, আমি এখানে এটা মনে ভুল করছি, y ইজ ইকুয়াল টু cos p হলে যখন আমি cos কে ডিফারেন্সিয়েট করবো মাইনাস সাইন আসবে। এক্সট্রিমলি সরি, আমি আসলে খেয়াল করিনি। তো এখন তুমি যদি এখান থেকে তাহলে dy বাই dx টা কত পাবা? dy বাই dx তুমি পেয়ে যাবা হচ্ছে এখানে মাইনাস সাইন পি, উপরে মাইনাস সাইন পি আর নিচে হচ্ছে 1 প্লাস cos p। এখন এইটাকে তুমি যদি একটু ভেঙে লেখো তাহলে মাইনাস 2 সাইন পি বাই 2 cos p বাই 2 আর নিচে কত আসবে? 1। এটাকে তুমি যদি লেখো, আমি যদি একটু লিখি তাহলে এটা, সরি, এটা হবে হচ্ছে 2 cos স্কোয়ার p বাই 2। দেয়ারফর এটা কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে 10 p বাই 2। তাহলে আমার ফার্স্ট ডিফারেন্সিয়েশনের যে মানটা, ফার্স্ট ডিফারেন্সিয়েশনের মানটা আমি পাচ্ছি মাইনাস 10 p বাই 2, মাইনাস 10 p বাই 2 পাচ্ছি আমি ফার্স্ট ডিফারেন্সিয়েশনের মানটা। এবার আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে আমাকে সেকেন্ড ডিফারেন্সিয়েট করতে হবে। তো সেকেন্ড ডিফারেন্সিয়েট করার রুলটা কি? ফার্স্টটাকে আবার ডিফারেন্সিয়েট করব, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সেক স্কোয়ার পি বাই 2। দেন আমরা কত বলতে পারি? দেন বলতে পারবো ভাই সেক স্কোয়ার পি বাই 2, পি বাই 2 এর জন্য আবার একটা আমার হাফ আসবে এবং এখান থেকে আমার আবার কে আসবে বলো থেকে? তোমার ডিপি বাই ডিএক্স, কারণ এক্স এর সাপেক্ষে করতেছো, চলক হচ্ছে পি। তাহলে তুমি এই মানটা বসায় দাও, মানটা বসালে কত আসবে? মাইনাস হাফ সেক স্কোয়ার পি বাই 2 আর ডিএক্স বাই ডিপির মানটা কত? ডিএক্স বাই ডিপির মানটা তো 1 প্লাস কস পি, সেটা এখানে বসায় দিলে এখান থেকে 1 প্লাস cos p। সো তুমি চাইলে এতটুকু পর্যন্ত চাইলে এখানে অ্যান্সারটা লিখতে পারো, অথবা চাইলে এটাকে তুমি কজে কনভার্ট করে ফেললা, কজে কনভার্ট করে একবারে গুণ করলে আমার জিনিসটা অনেকটা এরকম চলে আসবে। চাইলে তোমরা একটুকু লিখতে পারো sec টু দি পাওয়ার 4 p বাই 2। সো এই জিনিসটাও আমরা এভাবে করতে পারি। তো এইগুলো একটু ভালো করে দেখবা যে এরকম যদি এক্স এর একটা ফাংশন দেওয়া থাকে, এক্স এর একটা ভ্যালু দেওয়া থাকে, ওয়াই এর একটা ভ্যালু থাকে, প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া থাকে এক্স এবং ওয়াই এর, আমরা কিভাবে ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভ বের করতে পারি। ওকে, নেক্সট চলে আসে এই টাইপের ম্যাথগুলা, যে ওয়াই ইজ ইকুয়াল টু এই টাইপের কিছু একটা দেওয়া থাকবে, ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলেছে। খুবই সিম্পল ম্যাথ। তুমি বলতে পারো ভাইয়া ওয়াই এর মানটাকে দেওয়ার আগে আমরা একটা কাজ করব, এটাকে একটা স্কোয়ার করে নিই। স্কোয়ার করলে তুমি বলতে পারবে স্কোয়ার করলে কি হয়? রুট বাদ হয়ে যাবে, তাহলে কি থাকবে? সাইন এক্স রুট ওভার সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস এভাবে চলতে থাকবে। এখন এইটার মান কত? এটার মান তোমরা বলতে পারো ভাইয়া এইটার পরিবর্তে আমরা বলতে পারি, এটুকের পরিবর্তে আমরা আবার লিখতে পারি প্রশ্নের ওয়াইটা। তাহলে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত আসে? ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2y dy বাই dx, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে cos x, আর y কে ডিফারেন্সিয়েট করলে dy বাই dx। তাহলে এখান থেকে dy বাই dx এর ভ্যালু কত? dy বাই dx এর ভ্যালু হচ্ছে তোমার cos x 2y মাইনাস 1। তো তুমি এক পাশে নিয়ে কমন নিলা, এক পাশে নিয়ে কমন নিলে আমরা যেটা চাচ্ছি সেটা আমাদের এখান থেকে চলে আসবে। তোমরা এটা ক্যালকুলেশনটা দেখো, আমার মনে হয় এইরকম কিছু একটা আসা উচিত, এরকম কিছু একটা আসবে তোমাদের। এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথগুলো আমাদের ইম্পর্টেন্ট। আমি এক পাশে নিলা, এক পাশে নিয়ে ডিওয়াই বাই ডিএক্সটা কমন নিলা, কমন নিয়ে মানটা বের করে ফেললাম। ওকে, পরেরটা, y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হলে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত? সো প্রশ্নের মধ্যে বলা আছে y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, দেয়ারফর ডিওয়াই বাই ডিএক্স উইল বি ই টু দি পাওয়ার সামথিং কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার সামথিং ই থাকবে, বাট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? পরের দিকে 1, আর এইটাকে y কে ডিফারেন্সিয়েশন করলে dy বাই
ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স। আর নেক্সট টার্গেটটা কি? নেক্সট টার্গেটটা হচ্ছে তোমরা বুঝতেই পারতেছো ভাইয়া, আমার টার্গেটটা হচ্ছে আমার এক পাশে নিয়ে কমন নিতে হবে। তো আমি যদি এটাকে লিখি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আমি এক পাশে নিব, এক পাশে নিয়ে ভাগ করলে dy by dx will be e to the power x plus y, এরপরে আমার আসবে হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। সো এই পার্টটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখানে অ্যাডমিশন টেস্টের অ্যান্সার, এগুলা ইঞ্জিনিয়ারিং রিটেনেও আসতে পারে, এগুলো আমাদের ভার্সিটির রিটেনেও ছোট ছোট এই টাইপের ম্যাথগুলো আসতে পারে। কনসেপচুয়াল ম্যাথ একটু ভালো করে মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা। ওকে, একটু পর্যন্ত আমরা বুঝলাম। নেক্সট আমাদের ম্যাথটা, নেক্সট ম্যাথটার মধ্যে বলছে কি, এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবা যে কার সাপেক্ষে কাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। বলছে সাইন সাইন ইনভার্স টোয়াইস এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ারের সাপেক্ষে লন ওয়ান প্লাস সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে। So, এই জিনিসটাকে আমরা চাইলে কিভাবে করতে পারি, এগুলো সিম্পল ম্যাথ। এই জিনিসটার থিওরিটা অনেকটা এইভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবা যে ভাইয়া যখন আমাদের এইরকম একজনের সাপেক্ষে আরেকজনকে ডিফারেন্সিয়েট করতে বলা হয় তখন আমরা কিভাবে করব। তখন আমরা যে জিনিসটা মনে রাখবো যে যাকে ডিফারেন্সিয়েশন করতে বলা হবে তাকে আমরা কি করব, তাকে আমি ডিফারেন্সিয়েট করে উপরে লিখবো, এবং যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে সেটাকে ডিফারেন্সিয়েট করে আমরা নিচে লিখবো। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে কি করতে বলেছে, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আরো ভালো করে বুঝাই যে আমার টার্গেট থেকে আমাকে হচ্ছে কাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। আমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে হচ্ছে লন আর সাপেক্ষে, ডিফারেন্সিয়েট করতে বলছে এইটার সাপেক্ষে সাইন ইনভার্স টোয়াইস এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ারের সাপেক্ষে। কাকে ডিফারেন্সিয়েট করব? তুমি বলতে ডিফারেন্সিয়েট করবেন ভাইয়া লন ওয়ান প্লাস সাইন এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে। So, এই ডিফারেন্সিয়েশন গুলো তোমরা কিভাবে করতে পারো, এই ডিফারেন্সিয়েশন গুলো করার যেটা ওয়ে আছে সেটা হচ্ছে যে রুলটা হচ্ছে যে উপরেরটাকে উপরে ডিফারেন্সিয়েট করব, নিচেরটাকে নিচে ডিফারেন্সিয়েট করব। আর নিচে কি আছে? নিচে আছে হচ্ছে সাইন ইনভার্স টোয়াইস এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর উপরে কি আছে? উপরে আছে হচ্ছে লন ওয়ান প্লাস সাইন এক্স। এখন তুমি বলতে পারবে লন ওয়ান প্লাস সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? লন ওয়ান প্লাস সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসবে লন ফাংশন ওয়ান প্লাস সাইন এক্স, আর ওয়ান প্লাস সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান কে করলে জিরো, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে কজ এক্স, আর নিচে আসছে ডি বাই ডিএক্স। এই পুরো পার্টটাকে তুমি চাইলে লিখতে পারো হচ্ছে টু ট্যান ইনভার্স এক্স। দেয়ারফর আমার উপরের পার্টটা চলে আসবে হচ্ছে কজ এক্স ওয়ান প্লাস সাইন এক্স, আর নিচে আছে টু ট্যান ইনভার্স এক্স। টু ট্যান ইনভার্স এক্স কে আমরা চাইলে কি বলতে পারি? টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটা অ্যান্সার। তাহলে মনে রাখবা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলবো, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলবো তাকে ডিফারেন্সিয়েট করে নিচে লিখবো, আর যাকে ডিফারেন্সিয়েট করতে বলবো তাকে ডিফারেন্সিয়েট করে উপরে লিখবো। যেমন আমি যদি বলি এক্স স্কোয়ারের সাপেক্ষে সাইন এক্স এর অন্তরক, তুমি বলে সাইন এক্স এর অন্তরক বের করতে বলছো, তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে কজ এক্স, এটা উপরে লিখবো। আর এক্স স্কোয়ারের সাপেক্ষে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় হচ্ছে টোয়াইস এক্স, এটা অ্যান্সার। তো যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলা হবে তাকে ডিফারেন্সিয়েট করে নিচে লিখবো, আর যাকে ডিফারেন্সিয়েট করতে বলা হবে তাকে ডিফারেন্সিয়েট করে উপরে লিখবো। তো এই পার্টটা মনে রাখতে পারলেই হয়। ওকে, এবার আসলে আমরা কিছু অবজেক্টিভ কোশ্চেন ট্রাই করি। অবজেক্টিভ কোশ্চেন ট্রাই করলে তোমরা পারবা। তো প্রশ্নের মধ্যে বলা আছে কি? প্রশ্নের মধ্যে বলা আছে যে এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে এবং ওয়াই এর একটা ভ্যালু দেওয়া আছে। প্রশ্নের মধ্যে বলছে এটা সেকেন্ড ডেরিভেটিভ বের করো, সেকেন্ড ডেরিভেটিভ বের করো। তাহলে তোমরা যে কাজটা করতে পারো, তুমি এক্স ইজ ইকুয়াল টু প্রশ্নের মধ্যে দেওয়া আছে ট্যান ইনভার্স টু টি ওয়ান মাইনাস টি স্কোয়ার, এটার পরিবর্তে কি লিখতে পারো? এটা মানে জানি আমরা, তাহলে টু ট্যান ইনভার্স টি, তাহলে এক্স এর মানটা কত দাঁড়াইলো একটু খেয়াল করো ভাইয়ারা। এক্স এর মানটা দাঁড়াইলো হচ্ছে টু ট্যান ইনভার্স টি, আর ওয়াই এর মানটা হচ্ছে সাইন ইনভার্স টু টি ওয়ান প্লাস টি স্কোয়ার। তাহলে এটার জন্য কি বলতে পারো? এটাও ফর্মুলা, এটাও মানে কি? এটাও মানে হচ্ছে y is equal to 2 tan inverse t। তুমি দুইটাকে ডিফারেন্সিয়েট করলা, একবার x কে ডিফারেন্সিয়েট করলা, একবার y কে ডিফারেন্সিয়েট করলা, সেম জিনিসই পাবা যেহেতু একই ফাংশন। তাহলে কাটাকাটি করলে dy বাই dx এর মান কত? dy বাই dx এর মান হচ্ছে 1। এখন dy বাই dx এর মান যদি হয় 1, তাহলে সেকেন্ড ডেরিভেটিভের মান কত আসবে? সেকেন্ড ডেরিভেটিভের মান উইল বি ডেফিনেটলি 0। সেই পার্টটা খুব ইজি, এগুলো নিয়ে এত প্যারা খাওয়ার কোনো কারণ নেই, খুব ইজি ইজি ম্যাথ, পারবা।
পরেরটার মধ্যে বলছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4xy ইকুয়াল টু 2 হলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা কত, ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা কত বের করতে বলা হয়েছে। তো তুমি এখান থেকে একটা কাজ করতে পারো যে ভাইয়া মানে ই রেখে অঙ্ক করা ঝামেলা, তাহলে আমি চাইলে পুরো জিনিসটাকে লনে কনভার্ট করে ফেলতে পারি, বা তুমি চাইলে ই সহই ম্যাথ গুলাকে করতে পারো। বাট আমরা যেটা যেটা ইজি হয় আমাদের জন্য সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এটা ইজ ইকুয়াল টু এই পাশে পাঠা দিলে কত আসবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2 প্লাস 4xy। এখন আমি যদি উভয় পক্ষে লন নেই, উভয় পক্ষে লন নিলে কি আসবে, লন নিলে তোমার ই আর লন কাটা চলে যাবে, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু লন 2 প্লাস 4xy। আমার মনে হয় পরের পার্টটুকু আমরা পারবো। এক্স ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ওয়াই ফিক্সড, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, আর এক্স ফিক্সড ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই ডিএক্স। আর লনের পার্টটাও সেম একইভাবে করবা, কমন নিয়ে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করে ফেলবা। এই টাইপের ইমপ্লিসিট ফাংশনগুলো একটু ভালো করে পড়তে হবে, অব্যক্ত ফাংশন, এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ক্লাসেও দেখানো হয়েছিল, যারা একটু বুঝো না তারা রেকর্ডিংটা দেখে নিবা। পরেরটার মধ্যে বলা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, বুয়েট এক্সামে আসা একটা কোশ্চেন, এটা বুয়েটে অবজেক্টিভ আসা কোশ্চেন যখন বুয়েটে অবজেক্টিভ ছিল। তো সাইন টু দি পাওয়ার 4 কট ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। তো এখানে তুমি যে কাজটা করতে পারো, তুমি চাইলে 4টাকে বাইরে দিয়ে দাও, তাহলে সাইন কট ইনভার্স এরকম থাকলো। দেন এই কট ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এটাকে তুমি চাইলে কি বলতে পারো, এটাকে তুমি চাইলে বলতে পারো হচ্ছে কট মানে কি, কট মানে হচ্ছে ট্যানের উল্টা। ট্যান মানে যদি হয় লম্ব বাই ভূমি, তাহলে কট মানে হবে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব অ্যাপ্লাই করে তুমি অতিভুজটা বের করে ফেললা √2। সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ করলা, সাইন আর সাইন ইনভার্স বাদ যাবে, এইটার উপর পাওয়ার 4। দেন তুমি এখান থেকে পরে ওয়াই এর মানটা পেয়ে যাবা, ওয়াই এর মানটা থেকে জাস্ট ডিওয়াই ডিএক্স বের করে ফেলতে হবে। সিম্পল ম্যাথ, না পারার কোনো কারণ নাই, ইজি বোঝা উচিত। ওকে, পরের মানটার মধ্যে বলছে কি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু tan টুয়াইস এক্স হলে এটার মান কত। তোমাদের যদি কারণ মনে থাকে, এটা হচ্ছে আমাদের মূল নিয়মের সূত্র ছিল, জাস্ট এই tan টুয়াইস এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে। সো tan টুয়াইস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, tan কে ডিফারেন্সিয়েট করলে তুমি জানো আমরা কি বলতে পারি বলো দেখি, আমরা এখান থেকে বলতে পারি tan 2 কে ডিফারেন্সিয়েট করলে আমার এখান থেকে আসবে হচ্ছে, আচ্ছা এখানে মনে হয় আমার মূল নিয়মে ডিফারেন্সিয়েশনের জন্য মিলবে না, কারণ এখানে আমার এখানে টুয়াইস এইচ আছে, সো এটা মূল নিয়মের সাথে আমার মিলবে না। তো তোমাকে যে কাজটা করতে হবে, তুমি মূল নিয়ম দিয়ে আসলে করতে পারবে না। তাহলে এখন যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে তোমার মানে tan টুয়াইস এক্স যেটা আছে এফ অফ এক্স এর মানটা, এটা তুমি এখানে বসাই দিলা। তাহলে বসাইলে কত আসবে, বসাইলে তুমি বলতে পারো এখানে আসবে tan টুয়াইস এক্স, আর এখানে আসতে হচ্ছে এক্স প্লাস 2h। তাহলে tan 2 এক্স এর জায়গায় বসালে এক্স প্লাস 2h। 2h বসানোর পরে তুমি যে কাজটা করতে পারো, তুমি তখন জাস্ট এখানে তুমি লাপিটাল অ্যাপ্লাই করে দিতে পারো। কেন লাপিটাল অ্যাপ্লাই করতে পারবো কেন, কারণ তুমি যদি জিরো বসায় দাও, জিরো বসায় দিলে তোমার আলটিমেটলি লাপিটালের ফর্মেটে চলে আসে, অথবা তুমি চাইলে এই জিনিসটাকে সাইন কজে কনভার্ট করেও নিয়ে আসতে পারো। তো সিম্পল ম্যাথ, এটাও প্রবলেম নেই। কিন্তু এগুলা মানে ক্লাসে তোমার মনে হতে পারে যে ভাইয়া করে দেখাইলে ভালো হইতো, বাট মানে এটা তুমি খাতায় যখন একবার নিজে নিজে করবা, নিজে করলেই তুমি জিনিসগুলো বুঝতে পারবা, এগুলো এত কোনো কঠিন কোনো জিনিস না। ওকে, পরেরটার মধ্যে বলছে কি, বলছে যে এখানে এক্স এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর একটা মান দেওয়া আছে, ডিএক্স বাই ডিওয়াই বের করতে বলছে। এটা কিভাবে করতে পারি, তোমার যেহেতু এক্স এর একটা মান দেওয়া আছে, তুমি এইটাকে একবার ডিফারেন্সিয়েট করো। ডিফারেন্সিয়েট করলে কত, এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া হচ্ছে 280, আর ওয়াই এর মান হচ্ছে 280। তাহলে এইটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো ওয়াই এর মানটাকে, ওয়াই এর মানটাকে ডিফারেন্সিয়েট করলে তুমি পাচ্ছ হচ্ছে 2a। দেন এই দুইটাকে তুমি ডিভাইড করো, ডিভাইড করলে 2a কাটা চলে যাবে, অ্যান্সার থাকবে হচ্ছে আমার টি। তো টি আমার অ্যান্সার, সিম্পল ম্যাথ পারা উচিত। পরেরটার মধ্যে বলছে লিমিট এক্স টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 1/x টু দি পাওয়ার মাইনাস 1/x এর ভ্যালু কত। তো এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে করতে পারি, এই টাইপের ম্যাথগুলো করার জন্য যে জিনিসটা করা লাগতে পারে সেটা হচ্ছে যে তুমি জাস্ট যে কাজটা করবা, যে জিনিসটার মানটা বের করতে বলছে এটা ইজ ইকুয়াল টু কি করতে হবে, এটা ইজ ইকুয়াল টু তুমি ধরে নিবা হচ্ছে ওয়াই। ওয়াই ধরে যখন তুমি লন নিবা, লন নিলে আমরা জানি পাওয়ারটা তখন কোথায় চলে আসবে, পাওয়ারটা তখন তোমার সামনে চলে আসবে। সো তুমি জাস্ট লন নিলা, লন নিলে এখানে যেটা আছে -1/x, এটা তোমার সামনে চলে আসবে। সামনে চলে আসার পরে তুমি বাকি পার্টটুকু এখান থেকে করতে পারো, বেশি কঠিন কিছু হবে না। একবার লিখে লিখে প্র্যাকটিস করে দেখো, প্র্যাকটিস করলেই বুঝতে পারবা। ওকে, নেক্সট চলে যায় পরের ম্যাথটা। পরের ম্যাথটার মধ্যে বলছে যে এক্স এর সাপেক্ষে tan ইনভার্স a প্লাস bx,
আর বি মাইনাস এ এক্স এর ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে। সো এই টাইপের ম্যাথ যদি কখনো থাকে, অলওয়েজ একটা টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করবা। কি টেকনিক? যে ট্যান ইনভার্স থাকলে এই পার্টটাকে ওয়ান বানাই নিবা। এইটাকে ওয়ান বানাইতে গেলে কি করতে হবে? তুমি বলতে পারো ভাই এইটাকে ওয়ান বানাইতে গেলে পুরো জিনিসটাকে বি দ্বারা ডিভাইড করব। তাহলে কি দাঁড়ায়? ট্যান ইনভার্স বি দ্বারা ডিভাইড করলে এ বাই বি প্লাস এক্স আর ওয়ান মাইনাস এ বাই বি ইন্টু এক্স। তো এটা আমার এরকম কিছু চলে আসবে, ট্যান ইনভার্স এ বাই বি প্লাস ট্যান ইনভার্স এক্স। আমার মনে হয় এর পরের পার্টটা তোমরা পারবা, কারণ এইটাকে ডিফারেন্সিয়েট করলে তো কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে জিরো, আর ট্যান ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটা আমরা পারবো। এবার নেক্সট চলে আসি পরের ম্যাথটা। পরের ম্যাথটা আমরা কিভাবে করতে পারি? আমাকে বলছে এটা দেওয়া আছে, এটা লিমিটের ভ্যালু বের করো। তো লিমিটের ভ্যালু বের করার রুলটা ছিল আমরা প্রথমে জিরো বসাবো। তাহলে জিরো বসালে কত আসে এটা খেয়াল করো, 3 e টু দি পাওয়ার 0 মাইনাস 4 cos 0 প্লাস e টু দি পাওয়ার 0 বাই সাইন 0, মান বসাই দিবা। তাহলে এখানে উপরে কত? উপরে 3 মাইনাস 4 প্লাস 1 বাই 0, দেয়ারফর ইট উইল বি 0 বাই 0। 0 বাই 0 যেহেতু হয়ে গেছে, 0 বাই 0 হওয়া মানে হচ্ছে আমি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? করলে cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে মাইনাস সাইন এক্স। আমিন ভাইয়া, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া। ভাইয়া, ফামিন ভাইয়া মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। শ্রমিক ভাইয়া, জি, আমি কি শুরু করে দিব তাহলে? না না ভাইয়া, ওই যে ভাইয়ার এখন শেষ হয় না, একটা মানে আছে, ভাইয়া ডিসকানেক্ট হয়ে গেছে আর কি। না, সেটা তো বুঝতে পারছি। তাহলে ওয়েট করি জি জি। নাকি? হ্যাঁ, চাইলে কথা বলতে পারেন ওদের সাথে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এমনিতে কথাবার্তা বলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম শৌমিক রহমান অয়ন। তো আমার এই যে এর পরবর্তীতে ফিজিক্স অংশটা নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলার কথা। তো এর মধ্যে ভাইয়া যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছেন, তো আচ্ছা, আমি আমরা কি ভাইয়ার জন্য ডিসকানেক্ট ওয়েট হয়ে করি। গেছিলাম? জি ভাইয়া, আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন আচ্ছা লাস্ট এক্সট্রিমলি, যে এটা বাকি ছিল। আচ্ছা এক্সট্রিমলি সরি, দাঁড়াও তাড়াতাড়ি শেষ করে দিই এটা। আচ্ছা, আমি তো আসলে খেয়াল করিনি। আমি পড়ায় যাচ্ছি, ভাবলাম যে হঠাৎ করে ভাই ফোন দিল। ওকে, আচ্ছা যেটা ছিল যে আমরা যদি এটার ভিতরে বসাই, বসানোর পর মেবি আমরা 0/0 পাচ্ছিলাম। 0/0 পাইলে রুলটা ছিল কি এটাকে ডিফারেন্সিয়েট করবো। তো ডিফারেন্সিয়েট করলে তুমি বলতে পারো যে এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, 3 ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে 3 ই টু দি পাওয়ার এক্স থাকবে, মাইনাস 4 cos x কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, মাইনাস 4 cos x কে ডিফারেন্সিয়েট করলে তোমার চলে আসবে একটা মাইনাস থাকবে, তাহলে 4 sin x পাবা। আর এটার জন্য তোমার একটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার তুমি যদি মানটা বসাও, মানটা বসালে কত বসাবা? জিরো বসাবা। জিরো বসালে উপরে থাকবে, এখানে জিরো বসাইলে এটা হয়ে যাবে 3। এটা কত? এটা তো তুমি বুঝতেই পারতেছো, এটার জন্য তো তোমার জিরো হয়ে যাবে সাইনের মান। এটার মান আসবে হচ্ছে তোমার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কস জিরোর মান ওয়ান। তাহলে ডিভাইডেড বাই 2/1 করলে 2 চলে আসলো। সো তোমাদের লাস্ট যে ক্লাসটা ছিল, এই ক্লাসটা থেকে টেক ওয়ে হচ্ছে একটাই, যে আমাদের এখান থেকে লিমিটের ম্যাথগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা, বিশেষ করে কোশ্চেন ব্যাংকে যেটা আছে এবং লাপিটালের যে রুলটা আছে এটি একটু ভালো করে দেখবা। আর এই টাইপের ম্যাথগুলো একটু ভালো করে পড়বা, যে যেখানে এক্স আর ওয়াই এর ভ্যালু সেপারেটলি দেওয়া থাকে, তোমাকে সেকেন্ড ডেরিভেটিভ বের করতে বলা হয়। সো এই জিনিসগুলো দেখলাম। আমাদের নেক্সট যে ক্লাসটা থাকবে, নেক্সট ক্লাসটার ভিতর ঘুমান স্পর্শক অবিলম্বের যে ম্যাথগুলো আছে ওইগুলো আমরা আলোচনা করব। তো একটু ভালো করে ডিফারেন্সিয়েশনটা দেখো, কারণ সবচেয়ে বেশি কোশ্চেন কিন্তু ম্যাথের থেকে এই ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা থেকেই থাকে। তো দেখো, আমরা ইনশাল্লাহ নেক্সট উইকে আমরা এর পরের গুলো আবার সলভ করার চেষ্টা করবো। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ফামিন ভাইয়া। তো আমি যে আমার পোর্শনটা শেয়ার করতেছি। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।
তো আমাদের আজকে হলো উইক 6 এর সলভ ক্লাস। তো ফামিন ভাই তোমাদের সাথে ম্যাথ অংশটা নিয়ে আলোচনা করলেন। তো এখন আমরা হলো ফিজিক্সটা নিয়ে কথা বলবো। এই তোমরা হলো উইক 6 এ তোমরা পড়েছো পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে। তো পদার্থের গাঠনিক ধর্ম থেকে আমরা প্রথমে হলো রিটেন অংশ যেগুলো আমাদের উইকলিতে আসছে সেগুলোর কিছু সিলেক্টেড প্রবলেম নিয়ে আমরা কথা বলবো, তারপরে কিছু অবজেক্টিভ নিয়ে আমরা কথা বলবো। তো আশা করি সবাই উইকলি পরীক্ষা দিছো এবং দেখছো যে এই চ্যাপ্টারের আমাদের যে কোয়েশ্চেন গুলো আসে সেগুলো আসলে অনেক বেশি যে টাফ এরকম বলা যাবে না, বরং সূত্রগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু বেশিরভাগ অঙ্কই কিন্তু করা সম্ভব। আচ্ছা, তাহলে চলো আমরা আগে শুরু করি, একটা একটা করে কথা বলি। তো আমরা প্রথমে যে প্রবলেমটা নিয়ে কথা বলতেছি, তো সেটা হলো একটা দোলনায় ঝুলছে একজন। তো দোলনায় ঝুলার কারণে এই যে লোহার তারটা সেটা প্রসারিত হয়ে গেছে। তো 2 মিটার থেকে 2.02 মিটার হচ্ছে এবং তারের যে ব্যাস সেটা হলো হ্রাস পায়। পয়জন, আচ্ছা এ নাম্বারটা নিয়ে প্রথমে আমরা কথা বলবো যে পয়জনের অনুপাত 0.5 হলে। আচ্ছা, তো প্রথমে আমরা একটু দেখে নেই যে আমাদের যে দৈর্ঘ্য, আমাদের যে আদি দৈর্ঘ্য সেটা কত ছিল। আমাদের প্রশ্ন মতে আদি দৈর্ঘ্য ছিল হলো 2 মিটার। আদি দৈর্ঘ্য ছিল 2 মিটার এবং দৈর্ঘ্য বৃদ্ধি যেটা সেটা কতটুকু হয়েছে। আমাদের দৈর্ঘ্যটা 2 মিটার থেকে বৃদ্ধি পেয়ে হয় 2.02 মিটার, আর আদি দৈর্ঘ্য ছিল 2 মিটার। তাহলে স্মল এল দিয়ে আমরা কি লিখছিলাম তোমাদের ক্লাসে নিশ্চয়ই মনে আছে, স্মল এল দিয়ে আমরা লিখি দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি কত, 0.02 মিটার, এটা আমরা মাথায় রাখলাম। এরপরে এখন আমরা প্রথমে এ নাম্বার নিয়ে কথা বলি। এ নাম্বার হলো পয়জনের অনুপাত, বলে দিছে 0.5। এখন আমরা পয়জনের অনুপাত মানে কি জানি, মাইনাস আমাদের ব্যাসের পরিবর্তন ডিভাইডেড বাই আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন। মানে আমাদের উপরে হইলো পার্শ্ব বিকৃতি আর নিচে কি, নিচে হলো আমাদের দৈর্ঘ্য বিকৃতি। আর এখানে মাঝখানে কি আছে, মাঝখানে একটা আমাদের কাছে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন। ওকে, ভালো কথা। তাহলে এখন আমরা আর দেরি টেরি না করে এখানে মান টান যদি বসাই দেই, তাহলে আমরা কিভাবে বসাইতে পারবো দেখো। আমাদের সিগমার মান কত, আমাদের পয়জনের অনুপাত 0.5, ভালো কথা, মাইনাস স্মল ডি বাই ক্যাপিটাল ডি। স্মল ডি হইলো ব্যাসের পরিবর্তন আর ক্যাপিটাল ডি ব্যাস, আশা করি এই জিনিসগুলো মনে আছে। আর স্মল এল বাই ক্যাপিটাল এল এটা কি হবে, 0.02 ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্যটা কত বলছিলাম, আদি দৈর্ঘ্যটা বলছিলাম 2। তাহলে এখন মনে হয় আমরা এটাকে একটু সিম্পলিফাই করে লিখতে পারি। সিম্পলিফাই করে যদি আমরা এটাকে লিখি তাহলে আমরা দেখব যে এই ডি ইকুয়ালস টু চলে আসছে মাইনাস 0.005 ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি। তাহলে এটাই আমাদের এখানে উত্তর হিসেবে দিতে হবে যে ব্যাস কতখানি হ্রাস পায়। তো দেখো এখানে এই যে আমাদের মাইনাস সাইন, এই মাইনাস সাইনটার মানে হলো হ্রাস পাচ্ছে। মাইনাস সাইনের মানে কি, মাইনাস সাইনের মানে হচ্ছে হ্রাস পাচ্ছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে হ্রাস পাচ্ছে এবং সেটা প্রশ্নেও বলা আছে। এবং কতটুকু হ্রাস পাচ্ছে, আমাদের এই যে হ্রাস পাওয়ার যে পরিমাণ এটা কিন্তু আমার ব্যাসের পরিবর্তন, এটাই কিন্তু আমার ব্যাসের পরিবর্তন, ব্যাসের পরিবর্তন, পরিবর্তন। তো আমাদের এই যে ব্যাসের পরিবর্তন সেটা হলো আদি ব্যাসের 0.005 গুণ। অথবা চাইলে মনে হয় আমি এটাকে এভাবে লিখতে পারি, এটাকে মনে হয় চাইলে আমি এভাবে লিখতে পারি, একটু ডান পাশে লিখি, স্মল ডি ইকুয়ালস টু মাইনাস 0.5 ডিভাইডেড বাই 100 ইন্টু ক্যাপিটাল ডি। অর আমি এভাবে করে বলি যে এটা হলো মাইনাস 0.5% অফ ক্যাপিটাল ডি, অর্থাৎ আমি বলতেছি 0.5% হ্রাস পাবে। আমি এটাকে পার্সেন্টেজে নিয়ে গেলাম। ঠিক আছে, খুবই সহজ সিম্পল অঙ্ক, একেবারেই না পারার মতো কিচ্ছু নাই, একেবারে এক লাইনের অঙ্ক। আচ্ছা, তারপরে আমরা বি নাম্বারে চলে যাই। বি নাম্বারটা আমরা এখানে করতেছি। বি নাম্বারে যদি দেখি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 1.2 গুণ হলে ব্যাসটির কিরূপ পরিবর্তন হবে, ব্যাসটির কিরূপ পরিবর্তন হবে। তাহলে এখানেও আমরা কি করব, আসলে কিছুই করব না, আমরা আগের মতোই এই পয়জনের অনুপাতটাই আমরা ব্যবহার করব, পয়জনের অনুপাতটাই ব্যবহার করব। খালি এখানে আমার কি হয়ে গেছে, দৈর্ঘ্য বৃদ্ধির যে ঘটনাটা সেটা চেঞ্জ হয়ে গেছে, দৈর্ঘ্য বৃদ্ধির ঘটনাটা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এখানে ঘটনাটা কি, আমরা যদি দেখি যে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু পায়, আমাদের নতুন দৈর্ঘ্য হয় আদি দৈর্ঘ্যের 1.2 গুণ। আমাদের নতুন দৈর্ঘ্য হলো আদি দৈর্ঘ্যের 1.2 গুণ, আর আমার আদি দৈর্ঘ্য কি, এল। তাহলে আমার দৈর্ঘ্যের বৃদ্ধি পাইছে কতটুকু, 0.2 ইন্টু এল, 0.2 ইন্টু এল। তাইলে এখন আবার আগের মতো আমরা কি করব, আমরা আবার আগের মতো আমাদের সিগমা ইকুয়ালস টু মাইনাস স্মল ডি বাই ক্যাপিটাল ডি স্মল এল বাই ক্যাপিটাল এল, স্মল এল বাই ক্যাপিটাল এল। ঠিক আছে, তাহলে এখান থেকে এখন আমরা আলটিমেটলি আমরা কি করতে পারি
যে ব্যাসটার কিরূপ পরিবর্তন হবে, মানে স্মল ডিটা কি সেটা আমরা আবার অ্যাজ ইউজুয়াল বের করব। তাহলে বের করার চেষ্টা করি। আমরা এভাবে বলতে পারি যে স্মল ডি বাই ক্যাপিটাল ডি এটা হইলো এই যে মাইনাস সিগমা ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, এই ভ্যালুটা হয়ে যাবে আমার 0.2। অর্থাৎ আমাদের যে ডি এটা হইলো মাইনাস সিগমা ডিভাইডেড বাই 5 ইন্টু ডি। তাহলে আমাদের এই অনুপাতে হ্রাস পাচ্ছে, এই হারে হ্রাস পাচ্ছে। ঠিক আছে, দুইটা আসলে একই অঙ্ক, দুইটার মধ্যে কোনো পার্থক্য কিছু নাই। ঠিক আছে, আচ্ছা এখন খালি খেয়াল করো, এখানে আমি সিগমার মানটা বসাই নাই, কারণ খেয়াল করো আমাদের পয়জনের অনুপাত এটা এ নাম্বারে বলছে, বি নাম্বারের মধ্যে এটাকে বলে নাই, এই জন্য আমি এখানে পয়জনের অনুপাতের মানটা এই অঙ্কের মধ্যে বসাই নাই। আমরা এইটুকু বলে রেখে দিলেই হয়ে যাবে যে আমাদের মাইনাস দিয়ে বুঝাচ্ছি, আমরা কি মাইনাস দিয়ে বুঝাচ্ছি হ্রাস পায়, এবং আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে কত অনুপাতে হ্রাস পায়, আমাদের সিগমা বাই 5 অনুপাতে হ্রাস পায়। এই হলো আমাদের উত্তর, শেষ। খুবই সহজ অঙ্ক। পরেরটায় চলে যাই। দেখো কি বলছে, 35°C তাপমাত্রায় দুটি নল একটি তরল ভর্তি পাত্রে খাড়াভাবে আংশিক নিমজ্জিত করা হলো। নল দুইটার ব্যাস তোমাকে বলে দিছে, নল দুটিতে তরলের পৃষ্ঠের উচ্চতার পার্থক্য কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। এখন আমরা এটা কিভাবে বের করব, আমরা জানি যে আমাদের একটা সরু কৈশিক নলে কি হয়, আমাদের একটা তরল উপরের দিকে মানে অবরোহণ আমাদের উচ্চতার বৃদ্ধি করতে পারে অথবা আমার উচ্চতা হ্রাস পাইতে পারে। আমাদের সাধারণভাবে তরলের কি হয়, আমাদের পানির বেলায় পানি যদি হয় সেক্ষেত্রে আমার দেখা যায় উচ্চতা বৃদ্ধি পায় কৈশিক নলে, আর যদি আমাদের পারদ হয় তাহলে দেখতে পাই আমরা উচ্চতা হ্রাস পায়। তো যাই হোক, এখানে আমাদেরকে বলছে যে এটা বের করতে হবে। তো এটা বের করা উচ্চতার পার্থক্য বের করতে বলছে, তো উচ্চতার পার্থক্য তো আমরা বের করতে পারবো। উচ্চতা এখন আমরা কিভাবে বের করব, আমরা জানি এই যে এই জিনিসটা উচ্চতাটা কিভাবে বের করতে হয় এটা আমরা ক্লাসে শিখছি। আমাদের যদি আমরা একটা তরলের মধ্যে একটা কৈশিক নল আমরা প্রবেশ করাই, তাহলে সেখানে আমাদের যে উচ্চতা যতটুকু সে উপরের দিকে তরলটা আমার উঠে, সেই উচ্চতা আমরা এভাবে বের করতে পারি, 2 ইন্টু টি কস থিটা ডিভাইডেড বাই আর রো জি। হয়তো তুমি সূত্রটা এই ফরম্যাটে শিখো নাই, বাট আমি এটাকে এই ফরম্যাটে সাজায় নিলাম। এখন মানে তুমি হয়তো একটু অন্যভাবে শিখছিলে, টি ইকুয়ালস টু হিসেবে ছিল, এটাকে আমরা সাজায় নিছি। তাহলে আমাদের এখানে দুইটা নল আছে, তাহলে প্রথম নলের জন্য যদি আমরা বের করি, তাহলে প্রথম নলেরটাকে বলবো আমরা H1, আর দ্বিতীয় নলের জন্য আমরা যেটা বের করবো সেটাকে আমরা বলবো H2। তাহলে আমি সূত্রটাকে দুইবার লিখবো, H1 একবার লিখবো আর H2 একবার লিখবো। এখন আমি একটু দেখবো এদের মধ্যে আসলে পার্থক্য কোথায় কোথায়। এটাকে বললাম H1, এটাকে আমি বলবো H2। তো দেখি টি পৃষ্ঠটান কি দুজনের জন্য সমান নাকি আলাদা। তো দেখো একটি তরল, তার মানে দুইটার জন্য আমার পৃষ্ঠটান সেম হবে, 1 2 লেখার দরকার নাই। একই যেহেতু তরল এবং একই যেহেতু নল, মানে একই টাইপের নল, তাই আমাদের তো জি একইভাবে একই রকম। তাহলে নল দুটার মধ্যে পার্থক্য কোথায়, নল দুটার মধ্যে শুধুমাত্র পার্থক্য হলো R1 এবং R2। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এখানে চিন্তা করি তাদের মধ্যে উচ্চতার পার্থক্য, তো উচ্চতার পার্থক্য বের করার জন্য আমরা কি করব, H2 মাইনাস H1 এটা করব। আমরা আসলে বড়টা থেকে ছোটটা বাদ দিচ্ছি, ছোট নলে বেশি উপরে উঠে আর মোটা নলে মানে চিকন নলে বেশি উপরে উঠে আর মোটা নলে কম উপরে উঠে। তাহলে আমার চিকন নল 2 নাম্বারটা হলো চিকন নল, তাই আমাদের H2 মাইনাস H1 এটা যদি আমরা করি, তাহলে 2 ইন্টু টি কস থিটা ডিভাইডেড বাই রো জি 1 বাই R1 মাইনাস 1 বাই R1। তো অঙ্ক করার জন্য আমরা একেবারেই প্রস্তুত, খালি এখন আমাদের মানগুলো লাগবে। তো দেখি আমরা একটা করে মান আমরা এখানে জানি কিনা। তো এখানে আমাদের রো এর মান আমরা জানি, রো এর মান আমাদেরকে কত বলছে, 910 প্রশ্নে বলে দিছে কেজি পার মিটার কিউব। তারপরে জি এর মান আমরা জানি, R1 এর মান আমরা জানি 10 মিলিমিটার, তো 10 মিলিমিটারকে মিটারে নেওয়ার জন্য 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। R2 আমরা জানি, R2 কত জানি, 1 মিলিমিটার, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। খালি জানি না হলো পৃষ্ঠটান। এখন তুমি বলো হ্যাঁ পৃষ্ঠটান আমি জানি, পৃষ্ঠটান কত বলছে যে পৃষ্ঠটান হলো 0.068, কিন্তু না,
এখানে এই প্রশ্নটার মধ্যে কাহিনী, তোমাকে বলছে যে পৃষ্ঠটান এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৃষ্ঠটান হলো 0.068, তোমাকে অঙ্কটা করতে বলছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আচ্ছা, তো আমরা যেটা জানি যে তাপমাত্রার সাথে কিন্তু একটা তরলের পৃষ্ঠটান হ্রাস পায়, এবং তোমাকে বলে দিছে যে পৃষ্ঠটানের তাপমাত্রা গুণাঙ্ক হলো 4.6 ইন্টু 10⁻³ তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হবে? তোমাকে যদি রোধের বেলায় এরকম কিছু বলতো যে রোধ তাপমাত্রার সাথে রোধ বৃদ্ধি পায়, তোমাদের নিশ্চয়ই মনে আছে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন ছিল? R ইকুয়ালস টু R নট 1 প্লাস আলফা ইন্টু থিটা, যেখানে আলফা হলো রোধের তাপমাত্রা গুণাঙ্ক, রোধের তাপমাত্রা গুণাঙ্ক। একই রকম সূত্র আমরা পৃষ্ঠটানের জন্য ব্যবহার করতে পারবো, T ইকুয়ালস টু T নট 1, খালি এখানে প্লাসের জায়গায় হবে মাইনাস আলফা ইন্টু থিটা। কেন মাইনাস হলো? কারণ তাপমাত্রার সাথে রোধ বৃদ্ধি পায় কিন্তু পৃষ্ঠটানটা কি হয়? হ্রাস পায়। তো আমাদেরকে এতটুকু জিনিস একটু মাথায় রাখে চলতে হবে। এটুকু মাথায় রেখে চললে তাহলে ওই রোধের পরিবর্তন আমরা তাপমাত্রার সাথে যেভাবে বের করতে পারি, পৃষ্ঠটানের পরিবর্তন আমরা একইভাবে বের করতেছি। তাহলে টি নটের মান কত 0 ডিগ্রি সেলসিয়াসে? 0.068। 1 মাইনাস আলফার মান কত? আলফার মান আমাদের এখানে বলে দিছে 4.6 ইন্টু 10⁻³ আর থিটার মান আমাদেরকে কত বলছে? থিটার মান আমাদেরকে বলছে 35 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমাদের হিসাব নিকেশটা কিন্তু কিসে? হিসাব নিকেশটা কিন্তু সেলসিয়াসে। তাহলে এখান থেকে আমরা টি এর মানটা কত, পরিবর্তিত পৃষ্ঠটানের মান কত সেটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। পরিবর্তিত পৃষ্ঠটানের মান হলো 0.057 নিউটন পার মিটার। তাহলে এখন যদি আমরা প্রত্যেকটা মান এই সমীকরণের ভিতরে বসাই দেই, প্রত্যেকটা মান আমরা যদি সমীকরণের মধ্যে বসাই দেই, তাহলে আমরা H2 - H1 এর ভ্যালু পেয়ে যাব। H2 - H1 এর ভ্যালু চলে আসবে 0.0115 মিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটার মধ্যে কি স্পেশালিটি ছিল? অঙ্কটার মধ্যে স্পেশালিটি একটাই, সেটা হলো আমার তাপমাত্রার সাথে যে পৃষ্ঠটানের পরিবর্তন হয় সেই জিনিসটা হিসেব নিকেশ করতে পারা কিভাবে, এই পৃষ্ঠটানের তাপমাত্রা গুণাঙ্ক থেকে। ঠিক আছে, তাহলে চলো আমরা পরেরটায় যাই। বলছে যে 2 ইন্টু 10⁻⁻4 মিটার ব্যাসার্ধের একটি লোহার বল তারপিন তেলের ভিতর দিয়ে এত প্রান্ত বেগ নিয়ে পড়ছে। তাহলে বুঝতে পারছি এটা একটা প্রান্ত বেগের অঙ্ক। লোহা ও তারপিল তেলের ঘনত্ব বলে দিছে, সান্দ্রতাঙ্ক বের করতে বলছে। এর চেয়ে সহজ অঙ্ক মনে হয় না। আমি বলছিলাম যে এই চ্যাপ্টার থেকে খুব বেশি কঠিন প্রশ্ন আসে না, তোমাকে শুধু কি করতে হবে, সূত্রগুলো মনে রাখতে হবে। সূত্রগুলো মনে রাখাই মাঝে মধ্যে একটু কষ্ট হয়ে যায়, তাছাড়া কিন্তু কোনো ব্যাপার না। তো আমরা তোমাদেরকে ক্লাসে শিখাইছি যে আমাদের ভিটি টার্মিনাল ভেলোসিটি বা আমাদের প্রান্ত বেগ, সেটার সূত্র কি ছিল? সূত্রটা একটু বিদ ঘুটে। এটা হলো 2/9 R স্কয়ার রো এস মাইনাস রো এফ ইন্টু জি ডিভাইডেড বাই ইটা, ঠিক আছে? এটা হলো আমাদের সূত্র। এখানে আমাদের রো এস রো এফ এগুলা নিয়ে মনে হয় একটু বলার দরকার আছে কিনা, যে আমাদের রো এসটা হলো আমাদের রো এসটা হলো কঠিন পদার্থের ঘনত্ব, আর রো এফটা হলো ফ্লুইড বা যে তরলের ভিতর দিয়ে পড়ছে বা যে গ্যাসের ভিতর দিয়ে পড়ছে তার ঘনত্বটা হলো রো এফ, আর জি তো আমাদের জি। তো আমাদের কি বের করতে বলছে? সান্দ্রতাঙ্ক। তাহলে সান্দ্রতাঙ্ক বের করার জন্য একটা কাজ করি আমরা, এই একটু পক্ষান্তর করে যদি নেওয়ার চেষ্টা করি, তাহলে ইটা এবং এই প্রান্ত বেগ এদের জায়গাটা অদল বদল হয়ে যাবে, এই ইটা আর এই হলো ভিটি। তাহলে এখন মনে হয় আমরা মান বসাইতে পারি। তাহলে 2/9 থাকলো আর স্কয়ার, আর এর মান কত বলছে? 2 ইন্টু 10⁻⁻4, তার উপরে হবে স্কয়ার রো এস মাইনাস রো এফ। তোমাকে বলছে লোহার ঘনত্ব হলো 7.8, আর তরলের ঘনত্ব হলো বা তারপিল তেলের ঘনত্ব হলো 0.87। একটা 10 কিউব ছিল, সেটাও লিখে ফেলি, 10 কিউব। আর জিটা কত? 9.8। আচ্ছা, ভালো কথা। এরপরে কি হবে? টার্মিনাল ভেলোসিটি দিয়ে ভাগ করে দিব, প্রান্তবেগ বা অন্তবেগ যেটাই বলি সেটা দিয়ে ভাগ করে দিব 4 ইন্টু 10⁻² মিটার পার সেকেন্ড। তাহলে সব মানগুলো বসাইলে ক্যালকুলেটরের মধ্যে আমাদের অঙ্ক হয়ে গেছে 1.151 ইন্টু 10⁻²। একক লিখতে ভুল করা যাবে না, প্যাসকেল সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, খুবই সহজ অঙ্ক। লাস্ট আমাদের রিটেন প্রশ্ন। আচ্ছা, কি বলছে দেখো, এইটা নিয়েও আমরা ক্লাসে কথা বলেছি, তোমাদের মনে আছে কিনা? সিমিলার টাইপের অঙ্ক আমরা ক্লাসে করছি। আমরা করছি সুই দিয়ে, তারপর আমরা দেখছি যে গোলক হইলে কেমন হয়। এখানে আমাদেরকে দিছে কি? এখানে আমাদেরকে দিছে একটা চারকোনা, একটা আয়তাকার একটা পাত, যেটা হলো আমার পানির মধ্যে সান্দ্রতা বলের কারণে ভাসছে। এর দৈর্ঘ্য তোমাকে বলে দিছে, প্রস্থ তোমাকে বলে দিছে, মানে এটা হলো 5 সেন্টিমিটার, এটা হলো 3 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, তো তোমাকে বলছে
যেটি পানির পৃষ্ঠের উপরে সম্পূর্ণরূপে ভেসে থাকে, পাত্রটির কোনো অংশ তরলে নিমজ্জিত থাকে না, তরলের সান্দ্রতাঙ্ক তোমাকে বলে দিছে এবং পৃষ্ঠটান তোমাকে বলে দিছে। তো খেয়াল করো এখানে মজার ব্যাপার, সান্দ্রতাঙ্ক বলছে কিন্তু এই অঙ্কের সাথে কিন্তু সান্দ্রতাঙ্কের কোনো সম্পর্ক নাই। সান্দ্রতাঙ্কটা তোমাকে কিন্তু এক্সট্রা ইনফরমেশন হিসেবে দিছে, কোনো দরকার নাই তোমার। আচ্ছা, তোমাকে পৃষ্ঠটান বলে দিছে, স্পর্শকোণ বের করতে বলছে। তো আমরা যদি একটু কল্পনা করি এটা যখন পানির মধ্যে থাকবে তখন ঘটনাটা দেখতে কেমন হবে। পানিটা কিন্তু এর চারিদিকে এইভাবে ভাঁজ হয়ে যাবে, পানিটা কিন্তু এর চারিদিকে এভাবে ভাঁজ হয়ে যাবে। ক্লাসে তোমাদেরকে আমরা কিছু ছবি দেখাইছিলাম, স্লাইডের মধ্যে কিছু ছবি ছিল, সুই ভাসছে, তারপরে হলো আমাদের আরো আমরা দেখছিলাম যে একটা পেপার ক্লিপ ভাসছে। সব কিছুতে আমরা খেয়াল করলেই বুঝতে পারি পানিটা এরকম ভাঁজ হয়ে যায়। তো আমি যদি তোমাকে সাইড থেকে পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করি, সাইড থেকে যদি আমরা এই পাথটাকে দেখার চেষ্টা করি, এই পাথটাকে আমরা এখন সাইড থেকে দেখছি একেবারে, তাহলে আমরা দেখব যে তরলটা এইভাবে ভাঁজ হয়ে গেছে, এইভাবে ভাঁজ হয়ে গেছে। ঠিক আছে, তরল যদি আমাদের এইভাবে ভাঁজ হয়ে যায় তাহলে আমাদের যে বলটা কাজ করে, তাহলে আমাদের এখানে যে বলটা কাজ করবে, স্পর্শকীয় বল, আমাদের যে পৃষ্ঠটানজনিত বলটা কাজ করবে, সেটা কিন্তু এইভাবে কোনাকুনি ভাবে কাজ করবে। যেইভাবে স্পর্শ করে সেভাবে আমার ফোর্সটা কাজ করে। আচ্ছা, তাহলে আমি যদি এই কোণটাকে বলি থিটা, তাহলে আমাদের ঊর্ধ্বমুখী বলের উপাংশ কত? আমাদের ঊর্ধ্বমুখী বলের উপাংশ হলো এফ কস থিটা। আচ্ছা, আর আমাদের নিম্নমুখী বল কি? নিম্নমুখী বল হলো এই পাতের ওজন mg। তাহলে আমি যদি ওয়াই অক্ষে বলগুলো হিসাব নিকাশ করি, ওয়াই অ্যাক্সিসে যদি আমাদের বলগুলো হিসাব নিকাশ করি, তাহলে আমাদের উপরের দিকে বল অর্থাৎ এফ কস থিটা ইকুয়ালস টু কি হইতে হবে ভাইয়া? ইকুয়ালস টু হইতে হবে mg। এখন আমি যে বলটা হিসাব করব এটা কি বল? এই বলটা কিন্তু আমাদের পৃষ্ঠটানজনিত বল। আমরা কিন্তু পৃষ্ঠটানজনিত বল, এখন পৃষ্ঠটানজনিত বল তোমাদেরকে আমরা ক্লাসে শিখাইছি যে পৃষ্ঠটানজনিত বল এটা কিন্তু আমাদের কিভাবে আমরা বের করি। পৃষ্ঠটানজনিত বল এটা হলো F ইকুয়ালস টু টি ইন্টু এল। এখানে এল মানে কি? যতটুকু দৈর্ঘ্যে সে হইলো এই বস্তুটাকে স্পর্শ করে থাকে। কারণ তুমি চিন্তা করে দেখো, এই যে বলটা কাজ করছে, আমি এটা একটা বিন্দুতে দেখাইছি, কিন্তু বলটা কিন্তু আসলে কিভাবে কাজ করে, পুরা বস্তুটার, পুরা আমাদের এই আয়তাকার পাতের দৈর্ঘ্য জুড়ে কিন্তু এই বলটা কাজ করে। হ্যাঁ, আর পৃষ্ঠটানে কিন্তু কখনো ক্ষেত্রফলের হিসাব আসে না, এটা কিন্তু মাথায় রাখো। অনেকেই কেন জানো ভুল করে ক্ষেত্রফল বসাও, কিন্তু পৃষ্ঠটানে আমার শুধু কাজে লাগবে কতটুকু দৈর্ঘ্যকে পানি টাচ করে আছে। তার মানে আমার লাগবে এই আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে এটা কিভাবে হিসাব হবে? টি ইন্টু পরিসীমা। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হবে 2 ইন্টু এই 5 সেন্টিমিটার দুইবার, 3 সেন্টিমিটার দুইবার, এই জন্য 2 দিয়ে গুণ করছি। 5 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য 10 টু দি পাওয়ার -2 প্লাস 3 সেন্টিমিটার, 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2। ঠিক আছে, 2 দিয়ে কেন গুণ করছি? 5 সেন্টিমিটারে দুইবার টাচ করে, 3 সেন্টিমিটারে দুইবার টাচ করে। আমরা পরিসীমাটা এখানে পরিসীমা দিয়ে গুণ করে দিছি। যারা ক্লাস মনোযোগ সহকারে করছো এতটুকু বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা এখানে পৃষ্ঠটানের মানটা যদি বসাই, পৃষ্ঠটানের মান বসাইলে টি এর মান যদি আমরা এখানে বসাই দেই যে 0.064, তাহলে আমরা এখানে অ্যানসার এটা পাবো কত? 0.01024 এত নিউটন, ওকে। তাহলে এখন আমরা এখান থেকে বের করি, এফ এর মান বসাই 0.01024 cos থিটা ইকুয়ালস টু mg। m কত? আমাকে বলছে এর ভর হলো 600 মিলিগ্রাম। তো 600 মিলিগ্রামকে এখন তুমি গ্রামে নিয়ে যাও। 600 মিলিগ্রামকে যদি এখন তুমি গ্রামে নিয়ে যাও, তাহলে 600 আর মিলিগ্রামকে গ্রামে নেওয়ার জন্য কি করবা? 10 টু দি পাওয়ার -3। আর জি এর মান কত? জি এর মান হলো আমার 9.8। জি এর মান হলো আমাদের এখানে 9.8। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? cos থিটার ভ্যালু থেকে আমরা এখান থেকে থিটার ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবো। থিটার ভ্যালু যদি আমরা এখানে বের করে নিয়ে আসি, তাহলে থিটার ভ্যালু যদি বের করে নিয়ে আসি, এটাই কি আমাদের স্পর্শকোণ? না। আমরা ক্লাসে আরেকটা জিনিস বলছিলাম যে স্পর্শকোণ একটা গোলকের, একটা তোমার পোকা পানিতে দাঁড়ায় ভাসে, সেটার অঙ্ক তোমাদেরকে করাইছিলাম এবং তোমাদেরকে ক্লাসে বলে দিছিলাম আমাদের স্পর্শকোণ সবসময় তরলের ভিতরে নিতে হয়। স্পর্শকোণটা নিতে হয় সবসময় তরলের ভিতরে। তাহলে আমাদের এখানে যে স্পর্শকোণ সেটা কত হবে? সেটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা করলে যেটা আসবে সেটাই। তো এটা মাথায় রাখো যে এখানে আমি যেটাকে থিটা বলছি সেটা কিন্তু স্পর্শকোণ না, বরং স্পর্শকোণ হলো তরলের ভিতরে যে কোণটা তৈরি হবে। তো কারো যদি এরপরও কনফিউশন লাগে, তাহলে একটা পোকার ম্যাথ ক্লাসে করানো হয়েছিল, খুব ঠান্ডা ম্যাথায়, তোমাদের রেকর্ডেড ক্লাসে ওই অংশটা কিন্তু আরেকবার দেখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাব কিসে?
এখন আমরা চলে যাব এমসিকিউ প্রবলেম গুলাতে। এমসিকিউ প্রবলেমে দেখি কি বলছে। আর ব্যাসার্ধের একটি পানির ফোঁটা VT/2 প্রান্ত বেগ নিয়ে পড়ছে, 3R ব্যাসার্ধের পানির ফোঁটা কত বেগে পড়বে? তো আমরা প্রান্ত বেগের হিসেব নিকেশ একটু আগেই দেখছি যে প্রান্ত বেগ VT এটা কি হয় 2/9 R স্কয়ার রো এস মাইনাস রো জি ইন্টু রো এস মাইনাস রো এফ ইন্টু জি ডিভাইডেড বাই ইটা। এখন তুমি খেয়াল করো পানির ফোঁটা পড়ছে, তার মানে হয়তো বাতাসের মধ্যে দিয়ে পড়ছে, তার মানে দুইটার জন্যই আমাদের ইটা সেম, রো এফ সেম, জি সেম, 2/9 সেম, মানে বাকি সবকিছু কনস্ট্যান্ট। তার মানে এদের যে বেগ, এই বেগগুলা কিন্তু কার সমানুপাতিক? আর স্কয়ারের সমানুপাতিক, তাহলে সেই জিনিসটাই এখানে লিখছে দেখো যে আমাদের V2/V1 যেহেতু সমানুপাতিক, তার মানে আমরা কি বলতে পারি V2/V1 ইকুয়ালস টু R2 স্কয়ার বাই R1 স্কয়ার, তাহলে আমাদেরকে যে আমার দ্বিতীয় পানির ফোঁটা তার R2 কত 3R, তাহলে 3R কে যদি আমরা স্কয়ার করি তাহলে হয়ে যাচ্ছে 9R স্কয়ার, আর প্রথমটার হলো শুধু আর, তাকে আমরা স্কয়ার করছি, তাহলে আমরা পাচ্ছি V2/V1 ইকুয়ালস টু 9। তাহলে এখান থেকে বলা হইলো V2 ইকুয়ালস টু 9V1, ভালো কথা। এখন V1 আমাদেরকে কত বলছে, মানে প্রথম ফোটার প্রান্ত বেগ বলছে VT/2, তাইলে আমরা কি করছি এই V1 এর জায়গায় কত বসাইছি VT/2 বসাইছি, তার মানে কত পাইছি 9/2 ইন্টু VT, এটাই কিন্তু আমাদের V2। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হলো বি, জাস্ট একটু ভাগ করা বা অনুপাতের হিসেব নিকেশ। হ্যাঁ, তো অনেক কঠিন সূত্র যেগুলো যেগুলো মনে রাখা কষ্ট বা হিসেব করা কষ্ট, সেগুলো রিলেটেড অঙ্ক কিন্তু অনেক সময় এরকম অনুপাত আকারে আসে। তো অনুপাত নিয়ে যেন আমরা খুব কমফোর্টেবলি ডিল করতে পারি, এটা আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। আচ্ছা, তো দেখো পরের অঙ্কটা খুব ইন্টারেস্টিং। L1 এবং L2 মানে এখানে দুইটা তার আছে, একটার সাথে একটা ঝুলছে এবং তার নিচে তুমি একটা ভর এখানে ঝুলাই দিছো, তার মানে আমার নিচের দিকে যে বলটা কাজ করে এটা হলো mg। তো তোমাকে প্রথম যে কথাটা এখানে বুঝতে হবে সেটা হলো আমার দুইটা তারের মধ্যেই কিন্তু mg পরিমাণ বল কাজ করে। মানে আমি যখন একটা সুতা তার নিচে আরেকটা সুতা এবং শেষ পর্যন্ত ওজন, এই ওজনটা আমাদের এই L2 এর উপরে যেভাবে কাজ করে একই পরিমাণ ওজন কিন্তু আমাদের L1 এর উপরেও কাজ করে, কম বা বেশি নয়। ঠিক আছে, আমাদের একটা তার থেকে আরেকটা তারের মধ্যে যাচ্ছে, এই ওজনটা সঞ্চালিত হচ্ছে এবং শেষ পর্যন্ত ওজনটা কোথায় কাজ করছে? একেবারে ঝুলন বিন্দুতে কাজ করছে। ঠিক আছে, সো আমাদের বুঝতে হবে যে পুরো তারের মধ্যেই বলটা কত mg। তাহলে আমরা এখানে বুঝতে পারি যে এখানে আমাদের F1 ইকুয়ালস টু F2, পুরোটাকে যদি আমরা বলবো কত, এটা হলো আমাদের mg। ঠিক আছে, কি বলছে? m ভর ঝুলানোর ফলে সমন্বিত দৈর্ঘ্য বৃদ্ধি হয় 5 সেন্টিমিটার। তার মানে আমার প্রথমটার যদি দৈর্ঘ্য বৃদ্ধি হয় L1, পরেরটার যদি দৈর্ঘ্য বৃদ্ধি হয় L2, তাহলে আমাকে প্রশ্ন মতে বলছে L1 প্লাস L2 ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, মানে 0.05 মিটার। এখন আমাদের যে ইয়াং এর সূত্র থেকে আমরা জানি কি F/A ইকুয়ালস টু Y স্মল l বাই ক্যাপিটাল L, তার মানে স্মল l ইকুয়ালস টু FL/YA। তাহলে এটাই করা হয়েছে, FL/YA দুইটা তারের জন্য, F1 L1 A1 Y1, F2 L2 A2 Y2। তার মানে এটা কি বুঝতে পারতেছি আমরা? এই যে এটা হলো L1 এর সূত্রে ফেলানো হয়েছে, এটা L2 কে সূত্রে ফেলানো হয়েছে। এখন আমাদের F1 ইকুয়ালস টু F2 ইকুয়ালস টু আমরা কি বলছি? mg বলছি। আবার তুমি খেয়াল করে দেখো তাদের L ও কি সমান, তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? এবং A1 এবং A2 সেটাও কিন্তু আমাদের এখানে সমান। তার মানে আমরা এখান থেকে কি কি কমন নিতে পারি? এই ইয়াং এর গুণাঙ্ক বাদে বাকি সবকিছু কিন্তু এখান থেকে কমন নিতে পারি। এই যে খেয়াল করো, আমরা এখান থেকে F L ডিভাইডেড বাই A পুরা জিনিসটা আমরা কমন নিয়ে নিতে পারি 1 মাইনাস Y1 1 মাইনাস Y2। ঠিক আছে, বাকি সবকিছু কমন চলে যায়। F এর জায়গায় লেখা হয়েছে mg ইন্টু L, আর ক্ষেত্রফল 4 সেন্টিমিটার স্কয়ার, তাহলে সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 10⁻², কিন্তু উপরে একটা স্কয়ার চলে আসে 10⁻⁴, এত মিটার স্কয়ার। ঠিক আছে, সেটা এখানে বসানো হয়েছে। তাহলে এখন আমরা কি করছি, কি বের করতে বলছে? এম এর মানটা বের করতে বলছে। তাহলে আমাদের এই পুরো সমীকরণের মধ্যে শুধু একটা জিনিসই আমরা জানি না, সেটা হলো এম এর মান, বাকি সবকিছু তোমাকে বলে দিছে। এই এল এর মানটা হলো 5 মিটার। তাহলে মানগুলা বসাবা ক্যালকুলেটরে, শিফট ক্যালক চাপ দিবা, সলভ করে বের করবা যে আমাদের এখানে অ্যান্সারটা 49 টন। তার মানে বুঝতে পারতেছো কেজিতে হলে কত হবে? 49 ইন্টু 10 কিউব। তো এটা তোমাকে এখানে কনভার্ট করে বসাইতে হবে। আচ্ছা, একটু বড় ক্যালকুলেশন, বাট করতে পারবা। একই উপাদানের তৈরি দ্বিতীয় তারের দৈর্ঘ্য
প্রথম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ, কিন্তু ব্যাসার্ধ প্রথম তারের অর্ধেক হলে সমান ভার প্রয়োগ করা হলে দ্বিতীয় তার এবং প্রথম তারের প্রসারণের অনুপাত বের করো। দুইটা তার আছে, এদের প্রসারণের অনুপাত বের করতে হবে, এটাই হলো কথা। তো আমরা কি করব, আমরা যে কাজটা করব, আমরা হলো এখানে L2/L1 এটা আমরা বের করতে চাই, L2/L1 এটা আমরা বের করতে চাই। আচ্ছা, এখন আমরা একটু আগেই তোমাকে বলছি যে L ইকুয়ালস টু FL ডিভাইডেড বাই YA, FL ডিভাইডেড বাই YA। তাহলে আমাদের এই তার দুইটার মধ্যে পার্থক্য কি? একই উপাদানের, তার মানে Y সেম, Y নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই। সমান ভার, তার মানে F সেম। তাহলে F এবং Y এই দুইটার ক্ষেত্রেই সেম। তাই আমি যদি এদেরকে ভাগ করি, সেখানে F এবং Y থাকবে না, কি কি থাকবে? L থাকবে। L কিভাবে থাকবে? সমানুপাতিক, তাই L2/L1। আর ক্ষেত্রফলের ব্যাপারটা থাকবে A1/A2, A1/A2। এখন তোমাকে কি বলছে? তোমাকে বলছে যে দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের দ্বিগুণ, তার মানে L2 হলো 2 ইন্টু L1। আর কিন্তু বলছে ব্যাসার্ধ প্রথম তারের অর্ধেক, তার মানে আমাদের যে R2 এটা হলো কি? হাফ অফ R1, হাফ অফ R1। আমি একটু এভাবে বলি, আমি বলি এভাবে, R1 ইকুয়ালস টু 2 ইন্টু R2। তাহলে ক্ষেত্রফল যদি বের করতে হয়, ক্ষেত্রফল মানে কি? এই যে দেখো, ক্ষেত্রফল মানে কি? পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে উপরে থাকবে R1 স্কোয়ার, নিচে থাকবে R2 স্কোয়ার। তাহলে এই দুইটা জিনিস আমরা যদি এখানে বসাই দেই, তাহলে এটা কি? 2 ইন্টু 2 স্কোয়ার, তার মানে কত? 8। অ্যান্সার হলো সি। ওকে, খুব বেশি কঠিন না, কিন্তু একটু পরে বুঝতে হবে। 4 নাম্বার, 0.1 মিটার বাহু বিশিষ্ট একটি অ্যালুমিনিয়ামের তৈরি ঘনক কোন তলে এত স্পর্শকীয় বা স্পর্শিনী বল প্রয়োগ করলে তলটি বিপরীত স্থির তল সাপেক্ষে 5 ডিগ্রি সরে যায়, দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক কত? এটা বের করতে হবে। তো কোনো ব্যাপারই না, এটা আমরা বুঝতে পারছি দৃঢ়তার গুণাঙ্ক। এটা কিভাবে হয়? F/A ইকুয়ালস টু আমাদের ইটাটা হলো দৃঢ়তার গুণাঙ্ক, ইন্টু ট্যান থিটা বলতে পারি, সাইন থিটা বলতে পারি, বা থিটাও বলতে পারি, শুধু রেডিয়ানে লিখতে হবে, 5 ডিগ্রি লেখা যাবে না যদি তুমি থিটা বলো। তো যাই হোক, আমাদের এত চিন্তা দরকার নেই, ট্যান ইউজ করি। ট্যান ইউজ করলে আমরা এখান থেকে ইটা ইকুয়ালস টু কি লিখতে পারবো? F/A ট্যান থিটা। তাহলে এখন ঝামেলার কিচ্ছু নাই, শুধু আমরা মান বসাবো। এফ এর মান আমরা বলে দিছে 5 ইন্টু 10⁶। ক্ষেত্রফল বলছে প্রত্যেকটা বাহু হলো 0.1, তাহলে ক্ষেত্রফল বের করার জন্য জাস্ট স্কোয়ার করে দিব। আর ট্যান 5 ডিগ্রি, সবকিছু যদি বসাই, অ্যান্সার হলো ডি। না, এটা ভুল হওয়ার কোনো কারণই নাই, ভুল হওয়ার কোনো কারণই নাই। পরেরটাই চলে যাই, 5 নাম্বার, আয়তন বিকৃতি বা আয়তন পীড়ন। তো দেখেই মনে হচ্ছে যে এটা হলো আমাদের কি হবে? ভাই আয়তন বিকৃতি বা আয়তন পীড়ন, এটা তো বাল্ক মডুলাস হওয়ার কথা। বাল্ক মডুলাস মানে আমাদের কি? আয়তন গুণাঙ্ক হওয়ার কথা। কিন্তু না ভাইয়া, আয়তন গুণাঙ্ক না। মনে রাখবা যে এটা আয়তন গুণাঙ্ক, যেটা এটা হলো আমাদের আয়তন গুণাঙ্ক, এটা আমাদের আয়তন গুণাঙ্ক বি, যেটা তোমরা বলো। এই আয়তন গুণাঙ্কটা কিন্তু পীড়ন ভাগ বিকৃতি, বিকৃতি ভাগ পীড়ন না, কিন্তু পীড়ন ভাগ বিকৃতি। তো পীড়ন ভাগ বিকৃতি, এটাকে যদি আমরা উল্টা করে দেই, তাহলে যেটা আমরা পাই তাকে আমরা বলি কম্প্রেসিবিলিটি, সংনম্যতা। ক্লাসে বলা হয়েছিল, মনে আছে কিনা জানি না, এটা ক্লাসে বলা হয়েছিল, এটা হলো সংনম্যতা, ইংলিশে বলি কম্প্রেসিবিলিটি। এটা হলো অ্যান্সার। 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে হলে কত বল প্রয়োগ করতে হবে? তো কোনো ব্যাপারই না, আমরা বুঝতে পারতেছি যে আমাদেরকে যে স্মল এল যেটা আমাকে করতে হবে দৈর্ঘ্য বৃদ্ধি, এটা হইতে হবে 5% অফ ক্যাপিটাল এল, তার মানে 0.05 এল, এটা হইতে হবে। তাহলে এখন তো কোনো ব্যাপারই না, 1, তাহলে আমি কি করব? আমি জানি F/A ইকুয়ালস টু Y স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে F যেহেতু আমি বের করব, F ইকুয়ালস টু কি আসবে? YA স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখন শুধু মান বসানোর পালা। Y এর মান তুমি জানো, A ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার, মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে নিতে হবে, এটা হবে 1 ইন্টু 10⁻⁶। এটা একটু খেয়াল করো, মিটার স্কয়ার, এই কনভার্সন গুলো এতদিনে তোমরা, আমি জানি তোমরা পারো, তো এটা একটু খেয়াল করো। আর আমাদের যে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল, এটা তো বললাম 0.05 এল, সেটাকেই তারা লিখছে 5/100 এল। তাহলে এখন এই এল কাটা চলে যায়, বাকিটা তুমি ক্যালকুলেশন, এটা করার জন্য ক্যালকুলেটরেরও প্রয়োজন নাই, জাস্ট তুমি মুখে মুখে করতে পারো। অ্যান্সার কি আসবে? 1 ইন্টু 10⁴ নিউটন। ব্যাস, অঙ্ক শেষ। আচ্ছা, এই ছিল আমার ফিজিক্স পার্টটুকু। এরপরে তোমাদের যে ভাইয়া আছেন, তোমাদের বাকি অংশগুলো নিয়ে কথা বলবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই শুধু এটাই মাথায় রাখবা যে আমাদের না, শুধু তোমাকে সূত্রগুলো জানতে হবে, বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার থাকতে হবে। পৃষ্ঠটানে আমাদের স্পর্শকোণ কোনটা, কোনটাকে স্পর্শকোণ বলি, আর হলো আমাদের কতটুকু আমরা
কি গুণ করি, আমরা পৃষ্ঠটান বের করার জন্য টি এর সাথে কি গুণ করি এটা একটু খেয়াল করবা, ক্লাসে বলা হয়েছে, দরকার হলে রেকর্ডেড ক্লাসটা আরেকবার দেখবা। এটাই হলো আমাদের এই চ্যাপ্টার থেকে মানে কি বলবো, ঝামেলা যেটা হয়, ভুল যেটা হয় সেটা এতটুকুই। সো আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। পড়াশোনা করো সুন্দরভাবে, তোমাদের সাথে ইনশাআল্লাহ সামনে আবার দেখা হবে। ঠিক আছে। জি নিবিড় ভাইয়া, তাহলে শুরু করতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া পুরা, সবাইকে স্বাগতম। আহ তো আমি আছি তোমাদের সাথে। আমার নাম মোহাম্মদ শফিউল ইসলাম নিবিড়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। আজকে তোমাদের ভাই কেমিস্ট্রি এবং বায়োলজি যে প্রশ্নটুকু আছে সেটা হচ্ছে আমি সলভ করে দিচ্ছি। তো চলো আগে হচ্ছে ভাই কেমিস্ট্রির কিছু প্রশ্নটা সলভ করে নিই, তারপর হচ্ছে আমরা বায়োলজির কিছু অবজেক্টিভ হচ্ছে সলভ করে ফেলবো। তো শুরুতে দেখো আমরা হচ্ছে কেমিস্ট্রির রিটেন অংশটুকু হচ্ছে আগে সলভ করে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা বায়োলজি প্রশ্নটুকুতে যাব। দেখো নাম্বার 1, একটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথে স্থানান্তর হলে সৃষ্ট বর্ণালী তরঙ্গদৈর্ঘ্য এত হয়। আমাদের বলা হয়েছে যে 1 নাম্বার প্রশ্ন, যে ইলেকট্রনটি কোন কক্ষপথ থেকে স্থানান্তরিত হয়েছিল। দ্যাট মিনস আমাদের ভাই এন এল এর মানটা দেওয়া আছে এখানে, মানে লোয়ার এনার্জি শেলটা দেওয়া আছে, কিন্তু কোন কক্ষপথ থেকে আসছে সে, দ্যাট মিনস এন এইচ এর মানটা কত সেটা হচ্ছে আমাদের এখান থেকে দেওয়া নাই। তাহলে খুবই সহজ কিন্তু 1 নাম্বারটা করার জন্য। আমরা কিন্তু ফর্মুলা জানি 1/λ ইকুয়ালস টু RH ইন্টু 1/NL স্কোয়ার মাইনাস 1/NH স্কোয়ার। তাহলে এখানে আমরা জাস্ট মানগুলো বসাবো। ল্যামডার মানটা আমাদের দেওয়া আছে, দেখো মিটারেই দেওয়া আছে, কোনো কাচার করা লাগবে না এখানে। 4.8627 ইন্টু 10⁻⁻7। হ্যাঁ, আর এইচ এর মানটা অনেকে হচ্ছে সিজিএস এ জানো, তাহলে আমি এসআই এরটা লিখে দিই, কারণ এসআই এরটা করা হচ্ছে আমাদের জন্য আরো সুবিধা। 1.097 ইন্টু 10⁻⁻7, সরি 10⁻7 হবে 1.097 ইন্টু 10⁻7 পার মিটার। এটা হচ্ছে আমরা এখান থেকে বসাই ফেলতে পারি। ওকে, তাহলে খুব ইজিলি কিন্তু আমাদের মানগুলো তখন হচ্ছে এখান থেকে চলে আসবে। ওকে, তাহলে এখানে আমরা মানটা বসাই 1.097 ইন্টু 10⁻7, 1/NL এর মান হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1/NH স্কোয়ার। দেন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করলে দেখবো যে ভাই NH এর মানটা আসবে তোমাদের এখান থেকে 4। ওকে, তার মানে আমাদের কি বলা হয়েছে, যে এখানে চতুর্থ শক্তি স্তর থেকে হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনটা স্থানান্তরিত হলে এই তরঙ্গ দৈর্ঘ্যের একটা বর্ণালী তৈরি হবে এখানে। দেন আসি 2 নাম্বারটায়। 2 নাম্বারটা আমাদের কি বলছে, উক্ত সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে কি ল্যামডা মিনিমাম জানতে চাইছে। উক্ত সিরিজ দ্যাট মিনস হচ্ছে আমাদের এখানে এন এল এর মানটা কত হবে 2, এটা ফিক্স। আর তোমরা সবাই জানো যদি আমরা ল্যামডা মিনিমাম জানতে চাই তখন কিন্তু আমাদের এন এইচ এর মানটা হতে হয় ইনফিনিটি। ওকে, তাহলে আমরা এখন সমীকরণটা যদি লিখি 1/λ মিনিমাম ইকুয়ালস টু কি লিখবো, আমি সরাসরি সূত্রটার জন্য মানটা বসাই দিচ্ছি 1.097 ইন্টু 10⁻7 ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার। ইনফিনিটি স্কোয়ার মানে কিন্তু 1/ইনফিনিটি। তাহলে আবার 1/ইনফিনিটি তোমরা সবাই জানো এটা কিন্তু হচ্ছে 0। তাহলে আমাদের ভ্যালুটা আসতেছে 1.097 ইন্টু 10⁻7 ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে আমাদের ল্যামডা মিনিমামের মানটা চলে আসবে। ক্যালকুলেশন করলে ল্যামডা মিনিমামের মানটা আসবে আমাদের এখান থেকে 3.65 ইন্টু 10⁻⁻7 মিটার। ওকে, তাহলে এটা ছিল আমাদের অ্যান্সার এখান থেকে। নেক্সট প্রশ্নে আমরা আসি, যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় প্রধান শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। দ্যাট মিনস ভাই এখানে আমাদের গতিবেগ জানতে চাইছে, তাই না? তাহলে গতিবেগ বের করার জন্য আমরা কোন সূত্র জানি? আমরা কিন্তু এই সূত্রটা কিন্তু সবাই জানি, সেটা হচ্ছে কি, যে ভিএন, আমাদের জাস্ট এখানে ফর্মুলাটা মনে রাখতে হবে, ভিএন ইকুয়ালস টু জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই জেড ই স্কোয়ার ডিভাইড বাই 2 পাই, সরি 2 পাই হবে না, 2n এইচ ইন্টু এপসাইলন নট। তাহলে আমরা ভ্যালু গুলা বসাই দিই, তাহলে তোমরা বুঝে যাবা। জেডটা দ্বারা আমরা বুঝাচ্ছি ভাই যে এখানে আমাদের কোন পরমাণুটা নিয়ে আমরা আলোচনা করতেছি, আমরা হাইড্রোজেন পরমাণুটা নিয়ে। দ্যাট মিনস তার জেড এর ভ্যালুটা কত 1, তাহলে যে বসাইলাম 1 ইন্টু
ইলেকট্রনের যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের এখানে বসাবো সবগুলা, এই যে যেহেতু আমাদের ইলেকট্রনের চার্জ, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে আমরা এসআই ইউনিট বসাবো 1.6 × 10⁻⁹ কুলম, এটা বসাবো। তাহলে 1.6 × 10⁻⁹ স্কয়ার। নিচে কি লিখবো 2 ইনটু এন এর মান কত, তৃতীয়, দ্যাট মিন্স এন এর মানটা হচ্ছে কত ভাই 3, তাহলে এই যে লিখলাম 3। এইচ এর মানটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক কি 6.63 × 10⁻34। এখন তোমরা অবশ্যই, আমি কিন্তু এখানে কোন ইউনিটে করতেছি ভাই, এসআই ইউনিটে করতেছি, দ্যাট মিন্স সবগুলো কি এসআই ইউনিটে থাকবে এখানে। তাহলে ইনটু এপসাইলন নট এর মান, এপসাইলন নট এর মান যারা হচ্ছে ভাই জানো না তারা হচ্ছে একটু জেনে রাখা ভালো, সেটা হচ্ছে 8.854 × 10⁻12। ওকে, তাহলে এই মানটা বসালে আমাদের সরাসরি এখান থেকে চলে আসবে কত, 7.28 × 10⁵। অ্যান্সারটা আসবে মিটার পার সেকেন্ডে। যেহেতু আমি সবগুলো এসআই ইউনিটে নিছি, দ্যাটস আমাদের মানটা আসবে কি এসআই ইউনিটে কিন্তু আসবে। তো আমাদের কাজ হচ্ছে কি জাস্ট সূত্রটা মনে রাখা, আর ভ্যালু গুলো হচ্ছে আমরা জাস্ট একটু যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ইজিলি অঙ্কটা হয়ে যাচ্ছে এখান থেকে। তারপর দেখো আমাদের এখান থেকে বলা আছে যে নিচের নিউক্লিয় বিক্রিয়াগুলো হচ্ছে সম্পূর্ণ করো, পূর্ণ করো। তাহলে তোমাদের এখানে অ্যান্সার গুলো সহ দেওয়া আছে। আচ্ছা দেখো, নাম্বার 1 এ আসছি আমরা। বলা হয়েছে যে অক্সিজেন উপরে আছে 16, নিচে হচ্ছে 8, তার সাথে হচ্ছে আলফা। আলফা হচ্ছে উপরে কত জানো 4, নিচে হচ্ছে কত 2। তাহলে এখন এখানে তোমার তৈরি হচ্ছে কত হাইড্রোজেন, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 1। তাহলে দেখবা নিউক্লিয় বিক্রিয়াগুলোর সময় আমাদের প্রোটন সংখ্যা আর আর হচ্ছে ভর সংখ্যা দুই পাশে কি থাকে ভাই, সেম থাকে। যেমন এখানে 16 আর 4 যোগ করলে কত হয়, 20 হয়। তাহলে এখানে যেহেতু 1 গেছে তাহলে আরো কত বাকি ভাই, 19 বাকি, তাহলে ওই যে উপরে 19 আসবে। 8 আর 2 যোগ করলে কত হয়, 10 হয়। তাহলে এখানে 1 গেছে, তাহলে আর কত বাকি, 9 বাকি, এই যে 9 লিখবো। আর এখানে কত লিখবো আমি, এফ মানে ফ্লোরিন। বুঝে গেছে ভাইয়া? তাহলে এইটাই হচ্ছে, তার মানে যেহেতু আমরা কেন এটাকে ফ্লোরিন লিখতেছি, কারণ আমরা জানি যে 9 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট আমাদের মৌলটা হচ্ছে ফ্লোরিন হয়। দ্যাটস আমাদের 1 নম্বর অ্যান্সারটা হচ্ছে ফ্লোরিন। দেন আমরা যদি আসি আমাদের পরবর্তী প্রশ্নটা 2 নাম্বারটা, আমাদের বলা আছে কার্বন উপর হচ্ছে 12, নিচে হচ্ছে 6, তার সাথে কি আছে সেটা বলা নাই। আমাদের এখানে বলা আছে যে বোরন উপর হচ্ছে 10, নিচে হচ্ছে 5, প্লাস হিলিয়াম উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 2। তাহলে 10 আর 4 যোগ করলে কত হয় ভাইয়া, 14। এখানে আছে কত 12, তাহলে কত মিসিং, 2 মিসিং, এই যে 2 লিখলাম। 5 আর 2 যোগ করলে কত হয় 7, এখানে কত আছে 6, তাহলে আর কত বাকি, 1 বাকি। আর 1 পারমাণবিক বিশিষ্ট কোন সংখ্যাটাকে আমরা কি বলি, হাইড্রোজেন বলি। এই জন্য আমাদের 2 নম্বরের অ্যান্সারটা কত, হাইড্রোজেন। মানে হাইড্রোজেনের যেটা আমরা নর্মালি লিখি যে ডিউটেরিয়াম। হাইড্রোজেনের তো 3টা আইসোটোপ, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে ডিউটেরিয়াম, একটা হচ্ছে ট্রিটিয়াম। হ্যাঁ, তো ডিউটেরিয়ামটা হচ্ছে আমাদের এই যে এইটা অ্যান্সার। 3 নাম্বারটায় আসি। 3 নাম্বারটা কি বলছে যে আমাদের হিলিয়াম হচ্ছে বিক্রিয়া করতেছে কোন একটা আননোনের সাথে, সেটা আমরা এখানে লিখবো। সে হচ্ছে অক্সিজেন তৈরি করতেছে যার হচ্ছে উপরে 17, নিচে হচ্ছে 8, আর হাইড্রোজেন তৈরি করতেছে 1 তাহলে সে ভাই আগের মতো 17 আর 1 মিলে কত হচ্ছে 18। তাহলে এখানে যেহেতু 4 আছে তাহলে আর কত মিসিং, 14 মিসিং, তাহলে যে 14 আর 4 মিলে 18, 17 আর 1 মিলে 18, 8 আর 1 মিলে কত এখানে 9, তাহলে এখানে 2 আছে, তাহলে আর কত বাকি 7। আর 7 পারমাণবিক বিশিষ্ট ব্যাপারটাকে আমরা কি বলি, নাইট্রোজেন বলি। কারণ তোমরা সবাই জানো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তাহলে আমাদের 3 নাম্বার অ্যান্সারটা হচ্ছে এখানে নাইট্রোজেন। আর সবার শেষেরটা হচ্ছে আমি আর লিখতেছি না, এখানেই দেখো একই জিনিস বুঝতে পারছো যে 12 আর 3 যোগ করলে কত হয় 15, অলরেডি এখানে 14 আছে, তাহলে এখানে উপরে কত হবে 1, আর 6 আর 1 যোগ করলে কত হয় 7, আর এখানে অলরেডি আছে হচ্ছে 7, তার মানে নিচে কত হবে 0। তাহলে তুমি 0 দেখতেছো, তাহলে এটাকে কি বলবা যে উপরে একটা ভর আছে নিচে হচ্ছে 0, তার মানে এটা কি নিউট্রনকে বোঝানো হচ্ছে। কারণ নিউট্রনের ক্ষেত্রে তার সংকেতটা আমরা কি হয়ে লিখি 1 0 দ্বারা লিখি। কেন লিখি ব্যাপারটা জানো? কারণ আমরা কি দেখতেছি, তার ভর সংখ্যা হচ্ছে 1। ভর মানে কি বুঝি, ভর মানে আমরা বুঝি না যে প্রোটন আর নিউট্রনের যোগফল। তো এখানে তো প্রোটনটা হচ্ছে 0 আর নিউট্রন হচ্ছে কত 1, এই জন্য হচ্ছে নিউট্রন যেহেতু 1, দ্যাটস আমরা এন সাইনটা লিখি এখানে। এখানে এন দিয়ে কিন্তু আবার নাইট্রোজেন বোঝায় না, এখানে স্মল আকারের এন, এটা দ্বারা বোঝায় নিউট্রন। ওকে, নেক্সট আমাদের প্রশ্নটা দেখি যে এখানে দেখো ওই আইসোটোপ থেকেই মানে এখান থেকে দেওয়া আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে মোটামুটি খুবই ইন্টারেস্টিং একটা, যে এ থেকে বি গেল, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, যথাক্রমে একটা থেকে একটা যাচ্ছে এরকম করে। ওকে, তাহলে এখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুবই মজাদার ব্যাপার আর কি। দেখো আমি এ নিচ্ছি, এর ধরো উপরে হচ্ছে তার তার যেই ভর সংখ্যা সেটাকে আমি ধরতেছি ওয়াই, আর পারমাণবিক সংখ্যাকে ধরতেছি আমি এক্স। এ থেকে আমাদের কি চলে গেছে, একটা আলফা চলে গেছে। আলফা চলে যাওয়া মানে কি, ভর থেকে 4 কমা পারমাণবিক সংখ্যা থেকে 2 কমে যাওয়া। তাহলে এ থেকে যখন বি তৈরি হচ্ছে, বি এর কি হবে আসলে, ওয়াই থেকে আমাদের 4 কমে যাচ্ছে, আর এক্স থেকে আমাদের 2 কমে যাচ্ছে।
বুঝে গেছে ভাইয়া? কারণ হচ্ছে আমাদের একটা আলফা কণিকা এখান থেকে বের হয়ে আসতেছে, আর একটা আলফা কণিকা যদি আমাদের বের হয়ে আসে তাহলে এবার আসি বি থেকে কি সি হচ্ছে, ওইখানে কি একটা আলফা হচ্ছে আবার বের হয়ে যাচ্ছে এখান থেকে, তাহলে কি হবে সি এর মাইনাস 8 আর এক্স মাইনাস কি হবে এক্স মাইনাস 4, মানে এক্স মাইনাস 2 থেকে আরো দুইটা চলে যাবে, তাহলে এক্স মাইনাস 4 হবে। দেন সি থেকে আমাদের বলছে কি ডি হচ্ছে, যেখানে কি বলছে 2 বিটা, 2 বিটা মানে কি ভাই, উপর হচ্ছে 0 নিচে হচ্ছে -1, কয়টা আছে দুইটা আছে, খেয়াল করে দেখো কিন্তু, তার মানে আমাদের ভর হচ্ছে একই রকমই থাকবে, ভরের মধ্যে কোনো চেঞ্জ আসতেছে না, কিন্তু বিটা আমরা জানি যে একটা বিটা কণা যদি সরে যায় তাহলে পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায়, যেহেতু এখানে দুইটা বিটা কণা সরে যাচ্ছে তাহলে এখানে পারমাণবিক সংখ্যা 2 বৃদ্ধি পাবে, আর x-4 থেকে 2 বৃদ্ধি পাওয়া মানে কত ভাইয়া x-2 হয়ে যাওয়া, কারণ তোমরা জানো যে x-4 তার সাথে 2 যোগ করলে কত হয় x-2 হয়, তাহলে এখানে নিচে x-2 হবে। আবার দেখো ডি থেকে কি বলছে যে 2 বিটা মানে আরো দুইটা বিটা গেছে, 0 -1 এটা গেছে, সেখান থেকে কি তৈরি হয় ই তৈরি হয়, তাহলে এই ক্ষেত্রে কি দেখবো যে আমাদের চেঞ্জ হবে না, মানে সরি ভরের কোনো চেঞ্জ হবে না, কিন্তু আমাদের পারমাণবিক সংখ্যাটা হচ্ছে কি 2 বৃদ্ধি পাবে, কারণ একটা বিটা কণিকা গেলে একটা বৃদ্ধি পায় পারমাণবিক সংখ্যা, তাহলে এখানে দুইটা যাচ্ছে দিকে এখানে কি হয়ে যাবে এক্স হয়ে যাবে। এখন আমাদেরকে বলছে এ বি সি ডি ই এদের মধ্যে কারা আইসোটোপ কারা আইসোবার কারা আইসোটোন, তাহলে এই খেয়াল করে দেখো ব্যাপারটা কি যে এইখানে ডি এবং ই প্রত্যেকেরই হচ্ছে কি ভর সংখ্যা পরস্পর সমান, তার মানে এদেরকে আমরা কি বলতে পারি পরস্পর পরস্পরের আইসোবার, আমরা কি জানি আইসোবার তাদেরকে বলি যাদের ভর সংখ্যা কি হয় পরস্পর সমান হয়। ওকে, এবার দেখো আমরা দেখি এই যে এই জায়গাটার মধ্যে এই যে এক্স মানে এখানে এবং এ এই দুজনের সাথে দেখো তাদের দুজনেরই দেখো প্রোটন সংখ্যা হচ্ছে সেম, এটারও এক্স এটারও কি এক্স, তার মানে কি বুঝতেছে এরা হচ্ছে একে অপরের কি হবে আইসোটোপ হবে, আইসোটোপ। ওকে, আবার ঠিক একই রকম ভাবে দেখো এই যে x-2 তার মানে এই জনের সাথে এই জনের যে সম্পর্ক তারা কি আবার পরস্পর পরস্পরের সাথে আইসোটোপ, কারণ আইসোটোপ তাদেরকে বলি যাদের প্রোটন সংখ্যা কি থাকে আমাদের সমান থাকে ভাইয়া, বুঝা গেছে? তার মানে দেখো আমরা কিন্তু সম্পর্কগুলো বের করে ফেললাম যে আমাদের যে এ এবং ই তাদের মধ্যে হচ্ছে আইসোটোপের সম্পর্ক, বি এবং ডি এর সাথে আইসোটোপের সম্পর্ক, আর সি ডি ই এই তিনজনের হচ্ছে একে অপরের কি আইসোবার সম্পর্ক, বুঝে গেছে? আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের রিটার্ন অংশটুকু ভাইয়া, এবার হচ্ছে আমরা কিছু এমসিকিউ প্রশ্নগুলো সলভ করে আসি। দেখো প্রথম যে এমসিকিউ প্রশ্ন আমাদের আছে যে বোরের তত্ত্ব অনুসারে তৃতীয় ও পঞ্চম শক্তি স্তরের দুটি ইলেকট্রনের কৌণিক ভরবেগের পার্থক্য কত হবে। আচ্ছা, তোমরা কৌণিক ভরবেগের সূত্র জানো যে mvr = nh/2π, তাই না? তাহলে এখানে তৃতীয় শক্তি স্তরের জন্য ভরবেগটা কত হবে, কৌণিক ভরবেগ 3h/2π, তাই না? আর পঞ্চম শক্তি স্তরের জন্য কত হবে 5h/2π। আমাদের বলছে পার্থক্য বের করতে, দ্যাট মিন্স কি 5h/2π থেকে 3h/2π আমরা কি করে দেবো বাদ দিয়ে দিব, তাহলে কত আসবে 2h/2π আসবে, আর 2 কাটা দিলে আমাদের কত আসতেছে h/π, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে সি। 2 নম্বরে আসি, হাইড্রোজেনের বর্ণালীর প্যাস্টেন সিরিজের চতুর্থ রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত। আচ্ছা, তোমরা সবাই জানো যে লাইন নাম্বার বের করার সূত্রটা হচ্ছে NH - NL, ঠিক আছে? লাইন নাম্বার বের করার সূত্রটা কি NH থেকে NL এর মানটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে আমাদের বলছে চতুর্থ রেখা, তাহলে লাইন নাম্বার হচ্ছে 4। ওকে, NH এর মানটা আমরা জানি না, এখানে বের করব। আর NL কিভাবে বের করবো, যে প্যাস্টেন সিরিজ দ্যাট মিন্স NL এর মানটা হচ্ছে ভাই এখানে ফিক্স 3। ওকে, তাহলে এখানে কত হবে 3, তাহলে NH এর মানটা কত হবে আমাদের 7। তাহলে আমরা এখন যা সূত্রটা বসাবো, সূত্রটা কি যে আমাদের 1/λ ইকুয়ালস টু ওই যে আমাদের যে সূত্রটা 1.097 ইন্টু 10, হ্যাঁ আমি পার মিটারে নিচ্ছি আর কি, 1/3² মানে হচ্ছে 9, 1/7² মানে হচ্ছে 49। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের কিসে চলে আসবে, ল্যামডার মানটা চলে আসবে। ল্যামডার মানটা দেখবে এখানে অ্যান্সারটা আমাদের দুইটা আসে, একটা হচ্ছে এ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার, বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ একটা সেন্টিমিটার এককে আছে একটা মিলিমিটার এককে আছে, এবং দেখবা যে দুইটা একই জিনিসে দাঁড়ায় আসলে। ওকে, নেক্সট প্রশ্নে আসে আমাদের, একটি তরঙ্গের কম্পাঙ্ক 200 মেগাহার্জ। 200 মেগাহার্জ কথাটা মানে কি 200 × 10⁶ হার্জ, ঠিক আছে? আর হার্জ মানে কিন্তু আমাদের পার সেকেন্ড ভাইয়া, যারা হচ্ছে হার্জ চিনো না তাদের জন্য বলে দিই, পার সেকেন্ড যা কথা হার্জ কি একই কথা। এখন বলছে যে হলে এর প্রতি মোল ফোটনের শক্তি কত হবে।
শক্তি, দ্যাট মিনস ই এর মানটা জানতে চাওয়া হয়েছে আমাদের এখান থেকে, এবং বলছে প্রতি মোল, মানে 1 মোলের জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে আমাদের যদি কোনো কিছুর কম্পাঙ্ক দেওয়া থাকে তাহলে ই ইকুয়ালস টু আমরা কি জানি, এইচ নিউ জানি না, এইচ নিউ বা এইচ এফ, এই সূত্রটা আমরা সবাই পড়ে আসছি। তার মানে কি আমরা প্লাঙ্কের কনস্ট্যান্টের সাথে যদি আমরা এফ গুণ করে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমাদের এখানে তো আসলে হিসাবটা করতে হবে 1 মোলের জন্য, মানে তাই না, প্রতি মোল। আমরা তো এখানে হিসাব করতেছি একটির জন্য, তাই না, একটির জন্য হচ্ছে এইরকম শক্তি। তাহলে 1 মোলের জন্য কত হবে, জাস্ট হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করতে হবে, দ্যাট মিনস সূত্রটা হবে তখন ই ইকুয়ালস টু NA ইন্টু এইচ নিউ। বুঝে গেছে ভাই? NA দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে, ওই যে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা, দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে NA দ্বারা অ্যাভোগাড্রোর সংখ্যা বোঝানো হচ্ছে। তাহলে আমরা মানগুলো বসাই দিই। যে আমাদের এখানে এইচ এর মানটা যেটা আমাদের আছে সেটা তো এইচই থাকলো, এন এর মানটা এন এই থাকলো, আর মিউ এর মানটা হচ্ছে 200 মেগাহার্টজ, মানে 200 ইন্টু 10⁶ এত হার্টজ বা পার সেকেন্ড, ওইভাবে করে যদি চিন্তা করি এত জুল অ্যান্সারটা আসবে। কিন্তু আমাদের অ্যান্সারটা দেখো কিসে দেওয়া আছে, মেগা জুলে দেওয়া আছে। মেগা জুল কথাটা মানে কি, 10⁶ জুল মানে কি 1 মেগা জুল, দ্যাট মিনস 200 NA ইন্টু এইচ, এটা হচ্ছে আমরা একবার লিখতে পারি কি মেগা জুল। ওকে, মেগা কথাটা হচ্ছে 10⁶ জুল মানে 1 মেগা জুল, ওই জন্য কথা এইভাবে আমরা লিখতে পারি। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের সি। 4 নাম্বারটা আসে, একটা পলভঙ্গি ব্যালেন্সের হচ্ছে একটা প্রশ্ন আসছে আমাদের। তো বলছে একটি পলভঙ্গি ব্যালেন্সের বামে সর্ববাম প্রান্তে আছে, মানে একদম বাম প্রান্তে, তার মোট দাগ হচ্ছে 50টা। ওকে, মোট দাগ কয়টা ভাই, 50টা। এবং আমরা কি জানি যে আমাদের 20 মিলিগ্রাম ভরের রাইডার ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে আমাদের রাইডার ধ্রুবকটা আমরা কেমনে বের করবো, তোমরা সবাই জানো, তোমরা নর্মালি আমি তোমাদেরকে একটা শর্টকাট বলে দিই তাহলে হচ্ছে হয়ে যাবে। এখানে কি বলছে, মোট দাগাঙ্কন কত, 50টা না ভাইয়া? তার মানে কি কোনো একটা প্রান্ত হচ্ছে 0, সে দাগ কাটতে 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 এখানে কত হয়েছে, 50 হয়েছে। তোমরা কি করবো, অর্ধেকটা নিবা সবসময়, অর্ধেকটা। তাহলে অর্ধেকটা কত, 25 হয় না, এই 25 নিবা। তাহলে তুমি মনে রাখবা যে 20 মিলিগ্রাম মানে ভরকে এই 25 দ্বারা ভাগ করে দিবা, 20 কে কত দ্বারা ভাগ করে দিবা, 25 দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে, বুঝতে পারছো শর্টকাটটা? 20 কে সুন্দর মতো 25 দ্বারা ভাগ করে দিবা। কারণ তোমরা কি শিখতা, তোমরা একটা শর্টকাট শিখছো যে আরসি এর মানটা হচ্ছে কি, অনেকে এই শর্টকাটটা শিখছো যে ভরকে আমরা জাস্ট 50 দ্বারা ভাগ করলে হয়ে যায়। কিন্তু সবসময় যে 50 হবে ব্যাপারটা তা না কিন্তু, কারণ সার্টোডিয়াস স্কেলে কি হয়, আমি কই লেখাবো এটা, ধরো সার্টোডিয়াস স্কেলে যেটা হয় যে মাঝখানে শূন্য থাকে, এই পাশে থাকে 50টা দাগ, এই পাশে থাকে 50টা দাগ। আর নর্মালি পলভঙ্গি ব্যালেন্সে কি থাকে, ধরো এই পাশে যদি শূন্য থাকে তাহলে এই পাশে থাকে 100টা দাগ, মানে এরকম দাগ কাটতে কাটতে 100 পর্যন্ত যায়। তাহলে আমি তোমাদেরকে কি বলছি যে যতগুলা দাগ থাকুক না কেন তুমি মাঝখান থেকে ডিস্টেন্সটা কাউন্ট করবা, মাঝখান থেকে যে কোনো একটা প্রান্তের ডিস্টেন্স। ঠিক আছে, দেখো এটার ক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে 50, এটার ক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে আমাদের 50, দ্যাটস আমরা 50 দ্বারা এই শর্টকাটে অঙ্কটা করি। কিন্তু এখানে তো আমাদের একটা কিন্তু মোট দাগাঙ্কন তো 100 বলে নাই, এখানে বলছে মোট দাগাঙ্কন কত, 50, এই জন্য আমাদের নিতে হবে কত, 25। দেখো তারাও কিন্তু এই কাজটাই করছে, এখানে 2 দ্বারা যে গুণ করে দিচ্ছে, যে 2 আর 25 যদি কাটাকাটি করো নিচে কত আসে, 25 আসে না, মানে 20/25। ঠিক আছে, আবার অনেকে বলো যে ভাই 1000 কেন দিছে, কারণ 1000 দিছে আমি তো মিলিগ্রাম থেকে গ্রামে কনভার্ট করতে চাই। ঠিক আছে, তো মিলিগ্রাম থেকে গ্রামে কনভার্ট করা মানে কি, আমাদের হচ্ছে এখানে হচ্ছে 1000 এর হিসাবটা করতে হবে এখান থেকে, দ্যাটস হচ্ছে আমাদের এখানে করা হয়েছে। তো আমরা এখান থেকে হচ্ছে গ্রামে ইউনিটটা পেয়ে গেলাম, আরসি এর মানটা। দেন হচ্ছে আমাদের কি কাজ, ওই যে বস্তুর ভর তার সাথে হচ্ছে প্লাস মাইনাস কি রাইডার ধ্রুবক ইনটু হচ্ছে আমাদের যে সূত্রটা আমরা পড়ছিলাম যে রাইডার ধ্রুবক সংখ্যা। এখন দেখো আমাদের বলছে কি যে বাম পাল্লায় বস্তু রাখছি আমরা, আর ডান পাল্লায় হচ্ছে বাটখারা রাখছি, এবং আমাদের কি বলছে যে ভারসাম্য আনয়নের জন্য রাইডারকে 20 ঘর ডানে যেতে হয়েছে। ডানে কি ছিল ভাইয়া, ডানে বাটখারা ছিল, আর আমরা কি জানি বাটখারার দিকে যদি আমাদের রাইডার যায় তাহলে হচ্ছে প্লাস বসে, আর বাটখারা যেদিকে আছে তার থেকে বিপরীত দিকে গেলে মাইনাস বসে। তাহলে বাটখারার দিকে যেহেতু যাচ্ছে দ্যাটস আমাদের কি বসতেছে, যে দেখো প্লাস বসতেছে। ওকে, তাহলে আমাদের রাইডার ধ্রুবকের সাথে কি 20 গুণ করে দিলাম যে কতগুলা দাগ সরছে, আর এখানে বাটখারার হিসাবগুলো আমরা লিখলাম যে আমাদের কি কি আছে, 25 আর 5, 25 আর 5 মানে কত, 30 গ্রাম, আর 20 মিলিগ্রাম, তো 20 মিলিগ্রাম তো আমাদের হচ্ছে এখানে গ্রামে কনভার্ট করতে হবে, এই জন্য 20 কে 1000 দ্বারা ভাগ করে আমরা গ্রামে কনভার্ট করে ফেলছি যাতে সবগুলা মান গ্রামে চলে আসে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এখানে বি। ওকে, 5 নম্বরে আসি, সিলিকনের বিভিন্ন আইসোটোপের পরিমাণটা হচ্ছে আমাদের 92%, 5%, 3% এরকম। তাহলে তোমরা যেটা মনে রাখবা যে যার যার ভর আছে সেটা দিয়ে হচ্ছে 92% কে গুণ করে দিবা, মানে এইটা এই সূত্রটা যে তোমাদের মনে রাখতে হবে ব্যাপারটা তা না। তোমরা কি করবা দেখো আমি বলে দিচ্ছি, এটার ভর কত 28 না, তাহলে লিখবা 28 ইন্টু 92%, 92% মানে কত, 92/100। ঠিক আছে, প্লাস 29 কত পার্সেন্ট আছে, 5%, তাহলে 29 ইন্টু 5 ডিভাইডেড বাই কত, 100।
ঠিক আছে, প্লাস এই যে এটা কত 30 আছে, তাহলে 30 ইন্টু কত 3%, মানে 3 বাই কত 100। ওকে, তাহলে এই যে যতগুলো ভাই লিখলাম না এখানে, এই সবগুলো কি করে দিবা, যোগ করে দিবা, যোগ করে দেখবা যে মানটা আসবে 28.11। তোমাদের যে এই সূত্রটাই মনে রাখতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। তাহলে জাস্ট আমরা কিন্তু নর্মালি হিসাব করতে পারতেছি যে যার যত পার্সেন্ট সেটা দিয়ে গুণ করে দিয়ে আমরা মানটা বের করে ফেলবো এখান থেকে। ওকে, নেক্সট প্রশ্নে আসি আমরা, যে বোর তত্ত্ব অনুসারে যে ফোর্থ শেল ও ফিফথ কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তির অনুপাত কত? তোমরা সবাই জানো ই সমানুপাতিক কিন্তু 1/n², তাই না? ই সমানুপাতিক কি 1/n²। তাহলে আমরা কি লিখতে পারি যে E4/E5 সমান সমান আমরা কি লিখতে পারি, n5² আর n5 মানে কি, মানে n5 মানে কি পঞ্চম শক্তি স্তরের তার n এর মান, তাহলে সেটার মানটা কত, সেটার মান হচ্ছে 5। তাহলে 5² নিচে হচ্ছে কত 4², 5² মান হচ্ছে 25, 4² মান হচ্ছে 16, তার মানে অনুপাত হচ্ছে 25:16। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের ডি। ঠিক আছে, এবং তোমরা কিন্তু খেয়াল রাখবা, অনেকে কিন্তু আবার 16:25 দাগায় দিয়ে আসবে, এটা কিন্তু অ্যান্সার না। কারণ কি, কারণ ফোর্থ শেলের সাথে ফিফথ শেলের অনুপাত জানতে চাইছে, মানে ফোর্থ শেলটা থাকবে উপরে লব আকারে, আর ফিফথ শেলটা থাকবে হচ্ছে আমাদের হর আকারে। মানে একটা হচ্ছে নিউমারেটর আর একটা হচ্ছে আমাদের ডিনোমিনেটর, মানে একটা আগে যেটা আছে সেটা থাকবে লবে। দেখো আমি কিন্তু E4টাকে উপরে লিখছি আর E5টাকে আমি নিচে লিখছি, এই জন্য হর লব কিন্তু এখানে খুব ভালো মতো জানতে হবে। ওকে, 7 নম্বরটা আসে যে আউবো নীতি অনুযায়ী নিচের কোনটি কোন অরবিটাল ইলেকট্রন সবার আগে ঢুকবে? তো আমরা কি জানি যে n+l এর মান যার সর্বনিম্ন সেখানে আগে ঢুকবে। তাহলে আমরা যদি n+l এর ভ্যালু গুলো দেখি, যে এখানে n+l এর মানটা কত, 5+0 মানে হচ্ছে 5, এখানে কত 4+3 মানে হচ্ছে 7, এখানে 6+0 মানে হচ্ছে 6, এখানে হচ্ছে 5+2 তারা হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 7। যারা হচ্ছে এই জিনিসগুলো বুঝতেছো না তারা হচ্ছে একটু কষ্ট করে হচ্ছে n এর মানগুলো তো তোমরা বুঝতেছো, এখানে 5 4 6 5 এগুলো হচ্ছে n এর মান, আর l এর মানগুলো হচ্ছে আমরা কি লিখছি, যখন s হয় তখন l এর মানটা হচ্ছে 0 হয়, যখন p হয় তখন l এর মানটা 1 হয়, যখন d হয় তখন l এর মানটা আমাদের 2 হয়, আর যখন f অরবিটাল হয় তখন l এর মানটা 3 হয়। ওকে, এভাবে করে আমরা n+l এর মানগুলো আমরা এখান থেকে বের করে ফেললাম। তাহলে এখানে সব থেকে কম ভ্যালু কোনটা, 5s এর, দ্যাটস ওয়াই 5s এর ইলেকট্রন সবার আগে প্রবেশ করবে। দেন 8 নাম্বারটায় আসি। 8 নাম্বারটা আমাদের কি বলছে, যে হাইড্রোজেনের পঞ্চম শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে নেমে আসার ফলে সৃষ্ট লাইমেন বর্ণালী, লাইমেন কথাটা বলে দিছে, দ্যাট মিন্স পঞ্চম শক্তি স্তর মানে কি NH এর মানটা হচ্ছে আমাদের 5 আর NL এর মানটা হচ্ছে আমাদের 1, কারণ নিম্ন শক্তি স্তরে আসছে, এখানে তো আমাদের বলে না যে কোন শক্তি স্তরে, কিন্তু আমরা এখন বুঝে ফেললাম যে যেহেতু লাইমেন বলছে দ্যাট মিন্স এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা হচ্ছে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডার মানটা আমাদের এখান থেকে বসাই দিব। ওকে, তো দেখো 1/λ আমরা কি লিখতেছি, RH ইন্টু 1/ns 1/1 মাইনাস 1/25, তাহলে এখান থেকে ভ্যালুটা আসবে 24/25 আর h, তাহলে শুধুমাত্র ল্যামডার মানটা কি আসবে, উল্টাই দিব, উপরে 25 নিচে হচ্ছে 24 ইন্টু RH। ওকে, দ্যাটস আমাদের অ্যান্সারটা আসবে এখান থেকে ডি। কোনো ক্যালকুলেটর ইউজ করা লাগবে না, জাস্ট হচ্ছে ভ্যালুগুলো আমরা বসাই দিব এখানে। আমরা আমাদের শেষ কেমিস্ট্রির যে স্লাইড আছে সেটা দেখি, যে 9 নাম্বার, এখানে বলা হয়েছে যে দুইটা অ্যাসিড একসাথে যদি আমরা মিশাই 5:6 অনুপাতে, তাহলে হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা কিরকম হবে। তাহলে তোমাদের জন্য এখানে একটা সূত্র মনে রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের যে এই সূত্রটা, তোমরা যদি এই সূত্রটার সাথে এখন পরিচিত না, কিন্তু এই সূত্রের সাথে পরিচিত হবা তোমরা হচ্ছে যখন তোমাদেরকে পরিমাণগত রসায়ন পড়ানো হবে তখন। আমি এখন জাস্ট খালি পরিচয়গুলো বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, V1 মানে হচ্ছে ধরলাম 1 নাম্বার অ্যাসিড যেটা আছে, 1 নাম্বার অ্যাসিডের আয়তন, M1 হচ্ছে গিয়ে ওই 1 নাম্বার অ্যাসিডের ঘনমাত্রা, V2টা হচ্ছে দ্বিতীয় যে অ্যাসিডটা আছে তার আয়তন, আর দ্বিতীয় যেই অ্যাসিডটা আছে তার ঘনমাত্রা, এই দুটার যোগফল হবে। তাদেরকে যখন একসাথে মিশাচ্ছি আমি, তার মানে কি একসাথে মিশাই ফেলা মানে কি V1 আর V2 কি হয়ে যাওয়া, যোগ হয়ে যাওয়া, তাহলে V1 প্লাস V2 ইন্টু কি হচ্ছে আমাদের তাদের মিশ্রণের মধ্যে টোটাল ঘনমাত্রা কত দাঁড়াচ্ছে সেটা। ওকে, তাহলে এখন দেখো আমাদের তো বলছে যে দ্রবণদ্বয় কত অনুপাতে মিশাইছি, 5:6 অনুপাতে মিশাইছি, তাই না, 5:6 অনুপাত। তাহলে তার মানে কি বুঝলা ভাইয়া, যে একজনের যদি আমরা ধরো V1 যদি আমরা ধরো 5V ধরে নেই, তাহলে V2টা আমাদের কত হবে, 6V হবে, মানে একটার সাথে আরেকটা অনুপাত কত, 5:6। তাহলে দেখো আমরা ওইটাই বসাই, V1 M1 মানে হচ্ছে 5V ইন্টু M1 মানে হচ্ছে 0.3 প্লাস ওইখানে কত হবে আমাদের 0.2 ইন্টু 6V। ওকে, তাহলে দেখো V1 M1 বসাইছি আর V2 M2 বসাইছি, তাহলে এখন দুটাকে যোগ করলে কত হয়, 5 আর 6 মিলে কত হয় 11V, তাহলে 11V ইন্টু কত, এই যে M এর মানটা হচ্ছে আমি আলাদা করে পাইতে চাই, কারণ আমাদের মিশ্রণের ঘনমাত্রা জানতে চাইছে, তাহলে M এর মানটা কত আসবে,
এখান থেকে হচ্ছে আমরা ক্যালকুলেশন যদি করি আমাদের উপরে এখান থেকে তো আসতেছে হচ্ছে কত 3 5 15 মানে 1.5 ভি প্লাস 6 2 12 দ্যাটস 1.2 ভি আর নিচে হচ্ছে আমাদের 11 ভি। তাহলে কাটাকাটি করে দেখবো যে আমাদের মানটা আসবে 2.7/11 মানে এটা আসবে 2.7/11 যদি ক্যালকুলেশন করো তাহলে অ্যান্সারটা আসবে 0.245। ওকে, তো আশা করি হচ্ছে অঙ্কটা হচ্ছে বুঝতে পারছো ভাই। আর এখানে প্রশ্ন যেভাবে করছে চাইলে এভাবে করতে পারো, কিন্তু ভাইয়ের মতো এইভাবে V1 আর V2 এভাবে 5 আর 6 ধরে নিলে আশা করি তোমাদের জন্য আর ক্যালকুলেশনে কোনো সমস্যা হওয়ার কথা না। নাম্বার 10 এ আসি। এখানে কি বলছে যে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত। তো এইটার জন্য হচ্ছে তোমরা এইটাও শিখবে হচ্ছে পরিমাণগত রসায়ন ওই চ্যাপ্টারে, কিন্তু এটা শর্টকাটটা আমি হচ্ছে তোমাদেরকে একটু বলে দেই। যখন হচ্ছে আমরা পার্সেন্টেজ থেকে মোলারিটি এই সূত্রটা যখন যেতে চাই তখন হচ্ছে আমাদের যেটা শর্টকাট সূত্র সেটা হচ্ছে যে এম বা এস ইকুয়ালস টু আমরা লিখি 10x/m লিখি, যেখানে পরিচয়গুলো কি এক্সটা দ্বারা বোঝানো হয় যে আমাদের কত পার্সেন্ট ছিল সেটা মানে নাম্বারটা যে কত পার্সেন্ট, আর এমটা দ্বারা বোঝানো হয় সেই অ্যাসিডের আণবিক ভর। তো দেখো 10 × x কত পার্সেন্ট ছিল, 10% ছিল না, তাহলে x এর মানটা আমি কত বসাবো 10 বসাবো। আর এম দ্বারা বোঝাচ্ছি কি আমি এখানে আণবিক ভর, কার আণবিক ভর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর। তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর তোমরা দেখবা এটার মানটা আসবে 106। তাহলে এটাকে যদি হাতে হাতে ক্যালকুলেশন করো তাহলে আসবে যে আমাদের 0.94 মোলার। ঠিক আছে, অথবা এটা দিয়েও তো করতে পারো, তাছাড়া আরেক ভাবে কিন্তু তোমরা করতে পারো ব্যাপারটা, আমি সেটাও দেখাই দিই একটু। সেটা হচ্ছে দেওয়া আছে কত ভাই 10% W/V সোডিয়াম কার্বনেট। এই কথার মানে হচ্ছে কি, এই কথার মানে হচ্ছে যদি আমি 100 মিলিলিটার একটা সেই দ্রবণের মধ্যে 10 গ্রাম কি আছে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট হচ্ছে সেখানে মিশানো আছে, এই জন্য হচ্ছে উপরে হচ্ছে ডাব্লিউ দ্বারা বোঝানো হচ্ছে ভর, নিচে ভি দ্বারা বোঝানো হচ্ছে আয়তন। এখন কেন এটাকে 100 ml নিছি, কারণ 10% কথাটা মানে কি ভাই 10/100 না, মানে 10 হচ্ছে গ্রাম কতটুকু ভর, আর 100 হচ্ছে কি আমাদের ওই যে আয়তন ভি, মানে আয়তন মানে কি মিলিলিটারে। ওকে, তাহলে এখন কিন্তু আমরা একটা সূত্র শিখছিলাম ছোটবেলায়, এস ইকুয়ালস টু কি 1000 গুণন ডাব্লিউ ডিভাইডেড বাই এম গুণন ভি, এটা শিখছিলাম না আমরা ছোটবেলায়, যে ভিটা হচ্ছে মিলিলিটার আয়তনে থাকবে। তাহলে দেখো মানগুলো যদি বসাই 1000 × ডাব্লিউর মান হচ্ছে 10, এম এর মান হচ্ছে 106 আর ভি এর মান হচ্ছে এখানে 100। তাহলে কাটাকাটি করলে এখান থেকে আমাদের মানটা কত আসবে 0.94 মোলারই আসবে। ঠিক আছে, কোনো রকমের চেঞ্জ কিন্তু এখানে আমাদের আসতেছে না। তাহলে এই ছিল ভাই কেমিস্ট্রি পার্টটুকু। এবার হচ্ছে আমরা একটু হাফ ছেড়ে বাঁচলাম যে কেমিস্ট্রি পার্টটুকু গেল, এবার হচ্ছে আমরা বায়োলজি কিছু এমসিকিউ গুলো পড়ে আসি। বায়োলজির ক্ষেত্রে এমসিকিউ তোমাদের যে চ্যাপ্টারটা হচ্ছে লাস্ট যে উইকে ছিল সেটা হচ্ছে মানব শারীরিক তত্ত্ব। তোমরা যে প্রশ্নগুলো দেখেছো এই বেশিরভাগ প্রশ্ন হচ্ছে আমাদের কিছু জ্ঞানমূলক, যেগুলো হচ্ছে ক্লাসে তোমাদেরকে ভাইয়ারা হচ্ছে নোট ডাউন করে হচ্ছে দিয়ে দিচ্ছেন। তো বইটা যত ভালো মতো যে পড়ছো সে হচ্ছে এই চলনের চ্যাপ্টার থেকে তত বেশি হচ্ছে উত্তর করতে পারছো। তারপর থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে আমরা দেখে আসি চট জলদি। যেমন নাম্বার 1, নিচের কোথায় ভিসেরাল পেশি পাওয়া যায় না। তো ভিসেরাল পেশি কোথায় পাওয়া যায় সেই ব্যাপারটা তো আগে জানতে হবে, তাই না? ভিসেরাল পেশি দেখো পাওয়া যায় হচ্ছে আমাদের পৌষ্টিক নালী, রক্তনালী, শ্বাসনালী, মূত্রথলি, জরায়ু। যেই সকল জায়গাগুলোতে পাওয়া যাচ্ছে দেখো সেই সকল জায়গাগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে কিন্তু তাদের পেশিগুলোর সংকোচন বা প্রসারণ ঘটাইতে পারি না। দেখছো পৌষ্টিক নালী তুমি কিন্তু চাইলেই তোমার পাকস্থলীর পেশি টেশি যা আছে এগুলো নড়াতে পারবে না। রক্তনালী তুমি চাইলে হচ্ছে রক্তনালী নড়ানো চড়ানো করা যায় না। শ্বাসনালী কি নড়ানো চড়ানো করা যায় না। মূত্রথলি করতে পারবে না। জরায়ুর ক্ষেত্রেও কি হয় না ওইরকম নড়ানো চড়ানো তোমার করতে পসিবল না। তাহলে এই ভিসেরাল পেশি পাওয়া যায় না কোথায় আমাদের জিহ্বায়। জিহ্বাটা ইচ্ছা মতো হচ্ছে নাড়ানো চাড়ানো যায়। তো একটা শর্টকাট কিন্তু বুঝে গেল আর কি, ঠিক আছে। 2 নাম্বারটা আসি যে নিচের কোনটি কর্ণাস্থি। কর্ণাস্থি মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের বলতে পারে যে তরুণাস্থির মতো। তো এখানে যেমন আমাদের ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস এই তিনজনটা হচ্ছে আমাদের কি ভাই কর্ণাস্থি, যে আমাদের কর্ণের যে অস্থিগুলো থাকে ওগুলোকে আমরা বলি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেগুলো আছে স্ক্যাপুলা, স্টার্নাম, প্যাটেলা এগুলো কিন্তু আমাদের নর্মাল অস্থির মধ্যে পড়ে, কিন্তু কর্ণস্থি মানে কর্ণের মধ্যে যে অস্থিটা থাকে সেটা হচ্ছে আমাদের কি স্টেপিস। 3 নাম্বার যে নিচের কোথায় চিহ্নিত পেশি পাওয়া যায় না। চিহ্নিত পেশি মানে হচ্ছে এখানে যে মূত্রথলির মধ্যে এখন পর্যন্ত চিহ্নিত পেশি পাওয়া যায় না, কিন্তু চোখ, গলবিল, জিহ্বার মধ্যে হচ্ছে আমরা চিহ্নিত পেশি হচ্ছে আমরা পাই। ওই জায়গার মধ্যে হচ্ছে কোনো না কোনো পেশি হচ্ছে এখানে আছে। 4 নাম্বারটা যেটা আমাদের নিচের কোনটি মুখমণ্ডলীয় অস্থি নয়। মুখমণ্ডলীয় অস্থির জন্য কিন্তু তোমাদেরকে একটা ছড়াই কিন্তু ভাইয়া ক্লাসে বলে দিছিলেন, আই হোপ সো, যে মুখমণ্ডলের যে অস্থিগুলো আছে আমাদের থাকে সেটা কি আমাদের যে এথময়েড যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আমাদের করটিকা মানে মাথার খুলির অস্থি। বাকি যেগুলো দেখতে পাচ্ছ যে প্যালেটিন, জাইগোমেটিক, ভোমার এগুলো কিন্তু সব মুখমণ্ডল মানে আমাদের মুখের যে অস্থি সেটা আর কি। ওকে,
আমাদের যে পরবর্তী যে এমসিকিউ গুলো সেগুলো কি ম্যালিওলাস নিচের কোন অস্থিটা, ম্যালিওলাস যে অস্থিটা আছে সেটা হচ্ছে আমাদের টিবিয়ার মধ্যে হচ্ছে আমরা দেখতে পাই, টিবিয়া ফিবুলা যে আমরা বলি রেডিয়াস আলনা, তো টিবিয়ার মধ্যে হচ্ছে আমাদের এই অস্থিটা মানে এই অস্থির মধ্যে হচ্ছে ম্যালিওলাস পাওয়া যায়। 6 নাম্বারটা কি যে পিউবিস সিমফাইসিস নিচের কোন ধরনের অস্থি সন্ধি? এই পিউবিস সিমফাইসিস এটা হচ্ছে আমাদের এক ধরনের তরুণাস্থিময় অস্থি সন্ধি। মানে তরুণাস্থি গুলার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে দুইটা অস্থির যে সন্ধি থাকে সেই মানে দুইটা তরুণাস্থির মধ্যে যে সন্ধিটা থাকে সেই সন্ধিটার মধ্যে হচ্ছে আমাদের এই যে এই পিউবিস সিমফাইসিস এই ব্যাপারটা হচ্ছে থাকে, দ্যাটস এটাকে আমরা বলতেছি তখন তরুণাস্থিময় অস্থি সন্ধি। তো আজকে বায়োলজি ভাই তোমাদের এতটুকু পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ পরবর্তী লেকচার গুলোতে সবার দেখা হবে, এবং সবাই হচ্ছে বায়োলজি পার্টটুকু যদি একটু ভালো মতো পারতে চাও তাহলে ভাইয়ার কাছ থেকে সাজেশন থাকবে একটাই, যখন হচ্ছে আমি বায়োলজির জন্য প্রিপারেশন নিয়েছিলাম আমি হচ্ছে বইটা হচ্ছে খুব ভালো মতো পড়েছি, এবং সত্যি কথা এটাই, কোন রকমের বাজারের কোনো বইটি হচ্ছে আমি অত বেশি পড়িও নাই, এবং মূল বইটাই হচ্ছে খুব ভালো মতো যদি পড়ে থাকো তাহলে আই হোপ সো প্রশ্নগুলো হচ্ছে তোমাদের কাছে কমন চলে আসবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নিবিড় ভাইয়ের পক্ষ থেকে আজকে এই পর্যন্তই। আর তোমাদের পরবর্তীতে ইংরেজি অংশটুকু নিবে বাবলা ভাইয়া, তো বাবলা ভাইকে আমি থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সবাইকে আজকে ইংলিশে সলভ পার্টটাতে। আমি শাহরিয়ার খান বাবলা। তো খুব সহজ সহজ কিছু ইংলিশ প্রশ্ন আছে, তো আমরা সময় নষ্ট না করে সরাসরি সলভে চলে যাই। তো আর একটা কথা সব সময় বলি, আবারও বলছি, যদি ফার্দার ক্ল্যারিফিকেশনের দরকার থাকে তাহলে কিন্তু অবশ্যই সংশ্লিষ্ট যে টিচার থাকবে তোমাদের ক্লাসে তাদেরকে আমরা কোয়েশ্চেন আনসার বক্সে জিজ্ঞেস করব। তো দেখো, জেন্ডার স্পেসিফাইস ওয়েদার আর নাউন আর কি। তোমার জেন্ডার কার কার জেন্ডার হতে পারে? নাম্বার চেঞ্জার জেন্ডার, এটা কেবলমাত্র নাউন আর প্রোনাউনের হয়। ভার্বের কখনো জেন্ডার হয়? কখনো দেখেছো যে তোমার ছেলেদের জন্য ভার্ব একরকম, মেয়েদের জন্য একরকম? কনজাংশন কি কখনো আলাদা হয়? এন্ড বাট অর প্রিপোজিশন কি ছেলে মেয়ের জন্য আলাদা হয়? হয় না। তার মানে নাউন কিংবা প্রোনাউন ছেলে মেয়েদের জন্য আলাদা হতে পারে। সেজন্য নাউন তো লেখাই আছে, আরেকটা কি হবে? প্রোনাউন। খুবই সহজ। সানাস কম্পিউটার ইজ আউট অফ অর্ডার, এখানে কম্পিউটার ওয়ার্ডটা কি? দেখো, এখানে কম্পিউটারের ওয়ার্ডটা হয়ে যাবে হচ্ছে একটা মানে নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার কেন? কারণ কম্পিউটার কি ছেলে বা মেয়ে হয়? কম্পিউটার থেকে কম্পিউটারিস্ট বলি না তো। তাহলে ভাই কমন জেন্ডার কেন না? কমন মানে যেটা ছেলে মেয়ে উভয়কেই বোঝায়। তো কম্পিউটার তো জড় পদার্থ, চেয়ার টেবিল কম্পিউটার, এদেরকে কি বলা হয়? নিউটার জেন্ডার বলা হয়। তারপর দেখো, মাচ অ্যাজ রোম ড্যাশ রোডস থ্রু ইউরোপ ইন ইয়ার্স অফ রোমান এম্পায়ার, ব্রিটিশ ড্যাশ রেলওয়েজ অ্যান্ড স্ট্রাং টেলিগ্রাফ ওয়ার্স ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তার মানে তোমার ইউরোপ জুড়ে রোমান এম্পায়াররা যখন ছিল তখন তারা কি করতো? তারা হচ্ছে অনেক রাস্তা নির্মাণ করেছে ইউরোপে। আর ব্রিটিশরা কি করেছে? ব্রিটিশরা সাবকন্টিনেন্টের ওয়ার্ডটা, তোমার যে টেলিগ্রাফের লাইনটা, সেটাকে আরো শক্তিশালী করেছে। ব্যাপারটা এরকম, বা সেটাকে আরো বিস্তৃত করেছে। তো খেয়াল করে দেখো, রোমান এম্পায়ারের ঘটনাটা আর ব্রিটিশ সাবকন্টিনেন্টের ঘটনাটা কিন্তু দুটো এক সময় ঘটে নাই। প্রথমে ঘটেছে এই রোমান এম্পায়ারের ঘটনাটা, তারপরে ঘটেছে ব্রিটিশদের এই রেলওয়ে বিল্ডারের ঘটনাটা। সো এইটা যে টেন্স হবে তার থেকে আগের টেন্স হবে প্রথম ঘটনাটা। তাইলে প্রথম ঘটনাটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। দুইটা যেহেতু সেম টেন্সে হয় নাই, তার মানে এটা বি নাম্বারটা হবে না। এটা প্রেজেন্ট টেন্সের কোনো ঘটনা না, অতীতে হয়ে গেছে, তার মানে সি নাম্বারটাও হবে না। ডি নাম্বারটা ওয়াজ বিল্ডিং। ওয়াজ বিল্ডিং মানে কি? একটা কাজ তো হয়ে গেছে, তো কন্টিনিউয়াস তো হইতে পারে না, তাহলে ডি নাম্বারটাও তো ভুল। বাকি থাকে তো একটাই। তার মানে রোমানরা তোমার বিল্ড করছে, রোমান এম্পায়াররা, এরপরে ব্রিটিশরা এটা বিল্ড করছে। সো এটা পাস্ট পারফেক্ট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, দুইটাই কারেক্ট। 4 নম্বরে যদি চলে যাই, দেখো, ড্যাশ গ্লাসেস ক্যান কারেক্ট মোস্ট সাইট ডিফেক্টস ইন হেলদি আইস। ঠিক আছে, তাইলে এখানে কি হতে পারে? ইফ ওয়েল প্লেটেড গ্লাস ক্যান কারেক্ট, না, ওয়েল ফিটেড ওয়েন গ্লাসেস হয় না, ওয়েল ফিট গ্লাসেস। তো কোনোটাই তো তোমার সেন্টেন্সের স্ট্রাকচারই দাঁড় হচ্ছে না, তাহলে বাকি থাকে কোনটা? নাম্বার ডি, ওয়েন ওয়েল ফিটেড গ্লাসেস ক্যান কারেক্ট মোস্ট সাইট ডিফেক্টস ইন হেলদি আইস। বুঝতে পেরেছো? তাহলে ডি নাম্বারটা হবে অ্যান্সার, কারণ এটাই একমাত্র স্ট্রাকচারের সাথে যাচ্ছে। 5 নম্বরে যদি চলে যাই, বিলং। বিলং এর পরে সবসময় চোখ বন্ধ করে টু বসে, বিলং টু। অর্থাৎ কারো কাছে মালিকানা থাকা, কারো কাছে কোনো কিছু সত্ত্বাধিকার থাকা, কারো ওনারশিপ বুঝাইতে আমরা বিলং টু ব্যবহার করি। তাহলে বইটা কার? বইটা হচ্ছে আর্থারের। দ্য বই বিলংস টু আর্থার, দ্য বুক বিলংস টু আর্থার। তারপরে দেখো 6 নম্বর, আই ওয়াজ ব্রাউজিং ইন আ বুক শপ ওয়েন আই চান্সড আপন অ্যান ওল্ড ফ্রেন্ড। তো চান্সড আপন শব্দটার অর্থ কি? তোমার সাডেনলি দেখা হয়ে যাওয়া, এক্সিডেন্টালি মিট হওয়া, অর্থাৎ কারোর সাথে হঠাৎ দেখা হওয়া,
এটাকে বলা হয় তোমার চান্স আপন, ঠিক আছে? তাহলে হঠাৎ দেখা হওয়া, তার মানে যখন আমি একটা বইয়ের দোকানে ঘুরে বেড়াচ্ছিলাম, মানে আমি যখন মানে একটা বইয়ের দোকানে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন কি হইলো, আমার একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল হঠাৎ করে। চান্সের পরে আপন বসে, যার অর্থ হঠাৎ করে দেখা হয়ে যাওয়া। 7 নম্বর দেখো, জেনারেলি জেন্ডার ইজ অফ 4 টাইপস। কয় ধরনের জেন্ডার হয়? 4 ধরনের জেন্ডার হয়। একটা কি? একটা হচ্ছে ম্যাসকুলিন, একটা ফেমিনিন, একটা কমন, একটা হচ্ছে নিউটার জেন্ডার। ম্যাসকুলিন কোনগুলো? পুলিঙ্গ, তোমার হচ্ছে বয়, ম্যান, এগুলোকে আমরা ম্যাসকুলিন বলি। ফেমিনিন কোনগুলো? স্ত্রীলিঙ্গ। কমন কোনগুলো? স্টুডেন্ট, টিচার, এটা ছেলে হইতে পারে মেয়েও হইতে পারে। নিউটার কোনগুলো? যার কোনো জেন্ডারই নেই, তোমার চেয়ার, টেবিল, বই, খাতা, কলম, কম্পিউটার, এগুলো হচ্ছে নিউটার জেন্ডার। তাহলে জেনারেলি জেন্ডার ইজ অফ 4 টাইপস। 8 নাম্বার, রোজালিন্ড ইজ অ্যাংরি লাইক আ টাইগ্রেস। রোজালিন্ড নামটা দেখে মনে হচ্ছে যে এটা একটা ফিমেল, তো ঠিক আছে। তোমার যদি এখন মনে হয় এটা ছেলেদের নাম, কোনো সমস্যা নেই, তুমি টাইগার দিতে পারো। তো দেখো টাইগার আসছে এখানে, এখানে যেহেতু এ আসছে তাহলে তো টাইগার্স হয় না, এরপরে তো সিঙ্গুলার বসে, তাহলে এই নাম্বারটা তো ভুল। টাইগারেস বানানটা তো হয় নাই, টাইগেরিন বলে তো কথা নাই, তাহলে বাকি থাকে কোনটা? টাইগ্রেস। তাহলে টাইগারের ফেমিনিন ওয়ার্ড কোনটা? টাইগারের ফেমিনিন ওয়ার্ড হচ্ছে টাইগ্রেস, এই জন্য অ্যান্সার হবে বি নাম্বারটা। এরপর দেখো, দ্য স্কিল অফ সেফ ড্রাইভিং ড্যাশ টু অ্যাভয়েড কলিশন। এটা কি একটা চিরন্তন সত্য কথা না, যে আমাদের মানে নিরাপদে মানে ড্রাইভ করার ক্ষেত্রে তোমার প্রথম জিনিস কি? সংঘর্ষ পরিহার করতে হবে। তাহলে এটা কি পাস্টে হইতে পারে? পাস্টে হইতে পারে, হইতে পারে। তাহলে প্রথমটা পড়ি তো 3টা বাদ দিয়ে দেওয়া যায়, দেখারই তো দরকার নাই। পরেরটা না দেখেও কিন্তু আমি বের করতে পারলাম, এটা চিরন্তন সত্য কথা, ইজ হবে হুইচ হার্ট মেনি থাউজেন্ডস, ঠিক আছে? হার্ট মেনি থাউজেন্ডস অফ পিপল অ্যানুয়ালি, অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বার। দ্য স্কিল অফ সেফ ড্রাইভিং ইজ নেসেসারি টু অ্যাভয়েড কলিশন which dash which hurt many thousands of people annually, অ্যান্সার হবে এ নাম্বারটা। 10 যদি চলে যায়, ইফ ইউ ডোন্ট মাইন্ড আই উড রাদার নট গো। তো উড রাদার কি? এটা একটা মডাল অক্সিলিয়ারি। মডাল অক্সিলিয়ারি পরের ভার্বটা সবসময় কি হয়? মডাল অক্সিলিয়ারি পরে ভার্বের বেস ফর্ম বসে, অনেকবার বলা হয়েছে। দেখো, আই ক্যান গো, তুমি যদি নট বসাও আই ক্যান নট গো। আই ক্যান নট ওয়েন্ট বলি, আই ক্যান নট গোয়িং বলি, কিছু তো বলি না। তাহলে মডেল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম বসে, অ্যান্সার কি হবে? ইফ ইউ ডোন্ট মাইন্ড আই উড রাদার নট গো হবে অ্যান্সার। তারপর দেখো, রেসিজম মানে কি? বর্ণবাদ। বর্ণবাদ, রেসিজম, এই শব্দের সাথে সবাই পরিচিত। রেসিজম ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাবহরেন্ট টু মি। অভেরেন্ট মানে কি? আমার কাছে প্রচন্ড ঘৃণার বস্তু, ঠিক আছে? ঘৃণার বস্তু, ম্যাটার অফ হেট্রেড যেটাকে বলা হয়, যেটা আমার পছন্দ না। তাহলে রেসিজম আমার ঘৃণার তালিকায় একদম অন্যতম, এটাকে রেসিজমের কথা বলা হচ্ছে। তাহলে অ্যাবহরেন্টের পরে টু বসে, যেটা আমার কাছে জঘন্য বা ঘৃণার বলে মনে হয়। ফাইনালি 12 নাম্বারটা, আই গট মোর ইনফরমেশন দ্যাট আইড বার্গেইনড ফর। বার্গেইন ফর মানে কি? কোনো কিছুর জন্য দর কষাকষি করা, কোনো কিছু চাওয়া, সেই অর্থে বার্গেইন বসে। বার্গেইন আমরা দোকানে যে যখন বলি একটা জিনিসের দাম চাইছে, গুলিস্তানে গেছো, বলছে ভাই একদম 100, তুমি বললা না ভাই 50 টাকা, এটা হচ্ছে বার্গেইন করা। তো বার্গেইন করা বলতে তোমার হচ্ছে দাম কমায় আনা বা দর কষাকষি, এটাও বুঝায়। আবার বার্গেইন ফর নিজের অধিকার আদায়ের কথাও বুঝাইতে পারে। বার্গেইন ফর বলতে কোনো কিছু চাওয়া অর্থেও বসতে পারে। তো মাথায় রেখো, বার্গেইনের পরে যদি কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে সেটা হচ্ছে ফর। আই গট মোর ইনফরমেশন দেন আই হ্যাড বার্গেইন ফর, তার মানে আমি যতটা না চেয়েছি তার থেকে বেশি ইনফরমেশন পেয়েছি। তাহলে খুব ছোট্ট ছিল আমাদের ইংলিশের সলভ। তো এগুলোই ছিল। কারো যদি আরো ফার্দার ক্লারিফিকেশনের দরকার হয়, তাহলে আমরা যে রেগুলার ক্লাসে আমরা এগুলো জিজ্ঞেস করব, টিচারের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বারবার কি কিন্তু বলি, এগুলো কিন্তু মেমোরাইজিং পার্ট আপু ভাইরা। যেমন অ্যাবহরেন্টের পরে যে তোমার টু বসে, বার্গেইনের পর যে ফর বসে, এটা কিন্তু কোনো নিয়ম দিয়ে শিখি নাই, প্র্যাকটিস করতে করতে আমাদের মনে আছে, বই পড়েছি, তারপর প্র্যাকটিস করেছি, মনে আছে। তো এগুলো কোনো শর্টকাট বা গ্রামাটিক্যাল রুল নাই। তো যত বেশি চর্চা করবা তত বেশি আগায় যাবা ভোকাবুলারি এনরিচমেন্টের দিক থেকে। তো সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আমি শাহরিয়ার খান বাবলা, তোমাদের সবাইকে শুভরাত্রি। জি বাবলা ভাই, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর স্টুডেন্ট ভাই আপুরা, আমাদের আজকে সলভ ক্লাসটা এই পর্যন্তই। আজকে প্রথমে একটু টেকনিক্যাল গ্লিচের কারণে আমরা একটু দেরি হয়ে গেছিল আমাদের, তো সবার কাছে আসলে সরি। তো আজকে সলভ ক্লাসটা এই পর্যন্তই। সামনে সলভ ক্লাসে আবারও ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।